আসসালামু আলাইকুম। এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আমাদের ভেক্টরের শুরুতে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাশি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, রাশি জিনিসটা কি? আমাদের পদার্থবিজ্ঞানে যেসব ভৌত রাশি আমরা পরিমাপ করতে পারি, মানে মাপতে পারি, সেগুলো হচ্ছে রাশি। এবং রাশির আবার প্রকারভেদ আছে। রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন হচ্ছে স্কেলার রাশি জিনিসটা কি? স্কেলার রাশি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে যেসব ভৌত রাশির মান আছে, শুধু মান আছে, দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। অথবা তুমি এইভাবে বলতে পারো যে যেসব রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা হচ্ছে মানে পদার্থবিজ্ঞানে যেসব ভৌত রাশি পূর্ণরূপে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে প্রকাশের জন্য আমাদের মান ও দিক দুইটার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, স্কেলার রাশি কিছু উদাহরণ আছে, ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে, সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। আর যে জিনিসটা হচ্ছে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, মানে স্কেলার কি ভেক্টর কি, এটা জাস্ট আমরা একটা কনসেপ্ট থেকে আমরা সেটা আমরা যদি বুঝে নেই, তাহলে কিন্তু আমাদের এইটা নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এইখানে দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে দ্রুতি। একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে দ্রুতি। তাহলে এই দুইটার জায়গার মধ্যে, এই দুইটা জিনিসের মধ্যে, দুইটা রাশির মধ্যে আর কি, তোমার কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, বা এই দুইটা কোন রাশি? মাই ডিয়ার স্টুডেন্ট, একটু বলো তো এই দুইটা কোন রাশি? তো আমি তোমাদের এইটার ইংলিশ টার্মটাও লিখে দিচ্ছি। দ্রুতি হচ্ছে স্পিড আর বেগ হচ্ছে ভেলোসিটি। তো এই দুইটার মধ্যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি? তো এই জায়গায় কিন্তু সমস্যা হয়। দেখো দ্রুতি কি মিন করে। সাপোজ একজন বলল যে সে 3 মিটার, সে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 3 মিটার যায়। একজন ব্যক্তি, এটা হচ্ছে তোমার ধরো একজন ব্যক্তি, সে তোমার 1 সেকেন্ডে 3 মিটার যায়, জাস্ট এইটা বললো 1 সেকেন্ডে 3 মিটার যায়, সেটা হচ্ছে আমাদের দ্রুতি, স্পিড। তাহলে তার স্পিডটা কত হবে? 3 মিটার পার সেকেন্ড। আবার আমি যখন বললাম যে সে 1 সেকেন্ডে 3 মিটার যায় তোমার পূর্ব দিকে বা পশ্চিম দিকে, যখন দিক বলে দিবে তখন সেটা হবে বেগ। মাই ডিয়ার স্টুডেন্ট, যখন দিক বলে দিবে তখন সেটা হবে বেগ। আর যদি দিক না বলে দেয়, জাস্ট স্পিডটা বলে দেয় যে সে এত বেগে যাচ্ছে, কোনো দিক বললো না, তখন সেটা হবে দ্রুতি। তাইলে এইখানে দ্রুতিটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর বেগটা হচ্ছে তোমার কি রাশি? বেগটা যেহেতু আমাদের বেগ প্রকাশ করতে অবশ্যই দিকের প্রয়োজন হবে, অবশ্যই দিকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বেগটা হচ্ছে ভেলোসিটি, যে ভেলোসিটিটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আছে, এই দুইটা জিনিসেই বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। তাইলে প্রথম যে কাজটা করবা, তুমি এই যে আমাদের কাছে বেগ দিছে, এখন বেগ দিয়ে বললো যে এইটা কোন রাশি, এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? তাহলে তুমি বেগকে প্রশ্ন করবা, বেগ ভাই তোমাকে প্রকাশ করতে কি শুধু আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি, না দিকের প্রয়োজন হয়? তাইলে তুমি তাকে যদি জিজ্ঞেস করো, তাহলে বেগ কি বলবে? না ভাই, আমাকে প্রকাশ করতে মানেরও প্রয়োজন হয় এবং দিকেরও প্রয়োজন হয়। তো এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো ধরো আরেকটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য একটা রাশি। তো এই দৈর্ঘ্যকে তুমি ধরলা, ধরে প্রশ্ন করলা, দৈর্ঘ্য ভাই তোমাকে প্রকাশ করতে কি কি প্রয়োজন হয়? তাহলে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে একটা, দৈর্ঘ্য হচ্ছে একটা মান, ধরো সাপোজ 3 মিটার। এই 3 মিটারটা আমরা পরিমাপ করব। তো এই যে 3 মিটার পরিমাপ করতে আমাদের কি দিকের প্রয়োজন হচ্ছে না? আমাদের জাস্ট কি একটা মানের প্রয়োজন হচ্ছে যে এটা 3 মিটার, বাট এই ক্ষেত্রে দিকের প্রয়োজন হচ্ছে না। তাহলে দৈর্ঘ্যকে আমরা যদি জিজ্ঞেস করি, দৈর্ঘ্য ভাই তোমাকে প্রকাশ করতে কি মান ও দিক উভয়টা লাগে? দৈর্ঘ্য বলবে না, আমাকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দৈর্ঘ্য লাগে না। তারপর আছে সরণ। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণকে প্রকাশ করতে অবশ্যই কি তার তোমার হচ্ছে কি লাগে? মান এবং দিক উভয়টা লাগে, যে কোন দিকে সরণ কত মিটার হয়েছে এবং কোন দিকে হয়েছে। তো আবার যদি অতিক্রান্ত দূরত্ব বলে, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু যদি দিক না বলে দেয়, তাইলে সেটা হয়ে যাবে আমাদের কি রাশি? স্কেলার রাশি। তাইলে যে রাশি প্রকাশ করতে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যে রাশি প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। তাহলে দেখো এবার দেখো একটা কোয়েশন লেখা আছে, কোয়েশনে কি বলছে যে কোনটি ভেক্টর রাশি? আমাদের 4টা অপশন দেওয়া আছে। দেখো দীপন তীব্রতা, দীপন তীব্রতা এই যে আমাদের মৌলিক এককের মধ্যে একটা, এর একক হচ্ছে ক্যান্ডেলা। সময়ের একক হচ্ছে তোমার কি? সেকেন্ড। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে সরণ। তাহলে এখানে ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট সরণ। কারণ একমাত্র এইখানে সরণ প্রকাশ করতে কি লাগে? আমাদের সরণ প্রকাশ করতে মান এবং দিক দুইটাই লাগে, তাইলে সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ প্রকাশ করতে কি তার তড়িৎ প্রবাহ কিন্তু এটা হচ্ছে টেনসর রাশি।
এটা হচ্ছে টেনসর রাশি। কারণ আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশির বাইরে একটা বিশেষ রাশি আছে, সেটা হচ্ছে টেনসর রাশি। তো এই রাশি নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের। তোমরা যদি রাশি নিয়ে আরো বিস্তারিত জানতে চাও তাহলে সেখান থেকে তোমরা দেখে নিবে ভিডিওটা। সেখানে আমি এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে দেখো, এখন হচ্ছে তোমাদের এই এমসিকিউ ক্রেশো যদি এইগুলো আমি ভেঙে ভেঙে বুঝাই দিলে কিন্তু একটা ক্লাস 5 ঘন্টায় শেষ হবে না। তো দেখো, এখানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ প্রকাশ করতে কিন্তু তোমার কি লাগতেছে না, জাস্ট আমরা মান দ্বারা তড়িৎ প্রবাহ প্রকাশ করতে পারি যে 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তারপর সময় প্রকাশ করতে কিন্তু দিক লাগে না, যে ওই দিকের সময় গড়িতে তোমরা যে কোনো দিক দিয়ে ওইটা দেখো না কেন, যে কোনো দিক দিয়ে পরিমাপ করো না কেন, একই সময় আসবে, সময়টা কিন্তু পরিবর্তন হবে না। তাইলে সময় প্রকাশ করতে কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। সেম একইভাবে দীপন তীব্রতাও প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। তাইলে এখানে দিকের প্রয়োজন হয় একমাত্র সরণ প্রকাশ করতে। তাইলে এইখানে আমাদের ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে সরণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা রাশি নিয়ে যে ঝামেলা আছে সেগুলা আশা করি আজকের পর থেকে হবে না। জাস্ট তোমরা যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিকে ধরবা, ধরে বলবা ভাই তোমাকে প্রকাশ করতে কি কি লাগে, মান কি লাগে, দিক কি লাগে, তখন সেই উত্তর দিবে। জাস্ট একটু মাথা খাটালেই কিন্তু আমরা রাশি রিলেটেড সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারবো। তারপরে আসো আমাদের ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধি বলতে এখানে আমাদের সামন্তরিকের সূত্রটাই বোঝায়। সামন্তরিকের সূত্র দিয়ে আমরা ভেক্টরের লব্ধিটা প্রকাশ করি। তো ধরো জিনিসটা আমরা একটা চিত্রের সাহায্যে একটু বুঝি। ধরো এখানে একটা ফুটবল আছে, এইটা ধরো একটা ফুটবল, ধরে নাও এটা একটা ফুটবল। তো একজন একটা মানটা ধরো পি ভেক্টর, এই ভেক্টর মানে এইদিকে শর্ট করছে একটা মানে, সেই মানটা আমরা ধরলাম পি ভেক্টর। আরেকজন হচ্ছে তোমার ধরো যে এই বরাবর ধরো একটা গতিতে একটা বলে হচ্ছে তোমার শর্ট মারছে বলে, তাহলে এটা ধরলাম আমরা হচ্ছে তোমার কিউ ভেক্টর। তো দেখো, একটা ফুটবলে যদি এই বরাবর একজন শর্ট করে আর এই বরাবর যদি একজন শর্ট করে, দুইজন তো ভিন্ন বলে শর্ট করবে ফুটবলে। তো দেখো, যদি দুইজন একই সময়ে বলে শর্ট করে তাহলে এই বলটা কোন দিকে যাবে? বলটা অবশ্যই এই মাঝখান দিয়ে কোন দিকে যাবে? এই মাঝখান দিয়েই তো যাবে না। তাহলে এই যে মাঝখান দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের লব্ধি, আর আমরা লব্ধিকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করি। তাই এটা একটু সহজ। দেখো, একজন হচ্ছে তোমার এই বরাবর বলে কিক করছে, আরেকজন হচ্ছে এই যে কিউ ভেক্টর বরাবর এইদিকে তোমার কিক করছে। তাহলে দুইজন যখন কিক করছে তখন তো আর যে কোনো কারো দিকে বল যাবে না, বল মাঝ বরাবর দিকে যাবে। তাহলে এই বলটা ধরো এইদিকে যাবে। তাহলে এই মাঝ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে আমাদের লব্ধি। এখন দেখো, এই যে টোটাল কোণ যেটা এখানে, এই কোণটা আমাদের কোণটা কি মিন করে? কোণটা মিন করে আলফা। এই যে বড় কোণ যেটা, মানে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা। আর হচ্ছে কোনো ভেক্টরের সাথে যে কোণ, ভেক্টরের সাথে লব্ধির কোণ, এইটা হচ্ছে আমাদের এই যে টিটা পি। আর যদি আমরা কিউ ভেক্টরের সাথে কোণ বের করতে চাই তাহলে এটা হবে আমাদের টিটা কিউ। তো এইখান থেকে এইটা যদি আমরা বর্ধিত করে দেই, এইটা বর্ধিত করে দেই, আর এইটা যদি আমরা বর্ধিত করে দেই, তাহলে দেখো এটা একটা সামান্তরিক হয়ে গেছে। এই জিনিসটাই আমরা সামান্তরিক সূত্র বলি। এইটা হচ্ছে আমাদের চিত্র। তো এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো। তারপর হচ্ছে কোনো ভেক্টরের সাথে যে কোণ, লব্ধির সাথে ভেক্টরের যে কোণ, সেই কোণগুলো আমরা বের করতে পারবো, এবং আমরা সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধিগুলো আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের লব্ধিটা হবে তোমার, আর ভেক্টর হচ্ছে তোমার দুইটা ভেক্টরের যোগফল। কারণ কেন এই দুইটা ভেক্টরের যোগফল? কারণ এই যে দুইটা ভেক্টর দুইজন যে বলে কিক করছে, তাহলে এই দুইজনের শক্তিটা কিন্তু বলে, দুইজন যে বল দিছে এই দুইজনের বল শক্তিটাই কিন্তু বলে ফুটবলে যে যাচ্ছে। তাহলে এই দুইজনের শক্তিটা যদি আমরা যোগ করে দেই, তাহলে যেদিকে বল গেছে, যে ধরো এ 10 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে, ও হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে কিক করছে, তাহলে দুইজনের যে বেগটা দিছে সেই বেগটা যদি আমরা একত্রিত হয়ে বলটা একটা নতুন বেগ পাবে। সেটা হচ্ছে এই যে আমরা এখানে লব্ধি দ্বারা বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এখান থেকে আমাদের লব্ধির মানটা বের করতে হবে। লব্ধির মানটা হবে তোমার, লব্ধির মানের ফর্মুলা হচ্ছে তোমার r = √p² + q² প্লাস 2pq cos আলফা। এইটা হচ্ছে আমাদের লব্ধির মানের ফর্মুলা। তারপর হচ্ছে এই যে এখানে আমরা টিটা পি, এই টিটা পিটা আমরা কিভাবে বের করব? আমরা লিখি যে তোমার লব্ধির সাথে পি ভেক্টরের খুন, লব্ধির সাথে পি ভেক্টরের খুন। তোমরা একটু সুন্দর করে জিনিসগুলো লিখবা। লব্ধির সাথে
পি ভেক্টরের কোণ। তাহলে কোণটা কি হবে, দেখো টিটা পি হবে সেম একইভাবে লব্ধির সাথে তোমার কিউ ভেক্টরের আরেকটা কোণ হবে। তাইলে আমরা সেটা লিখে দিচ্ছি, সেটা হবে টিটা কিউ। তাইলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফর্মুলাটা লিখব, তো আমরা এই ফর্মুলাগুলো আগে থেকেই জানি। তো আজকে একটা ট্রিক্স, আমরা এই যে টেন টিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কোস আলফা, এই সূত্রটা আমরা সবাই জানি, বাট এই সূত্রটা সব ক্ষেত্রে কার্যকর না মাই ডিয়ার স্টুডেন্ট। এই সূত্রটা সব ক্ষেত্রে কার্যকর না। এই যে আমরা যে ফর্মুলা তোমাদের এখানে লিখে দিচ্ছি, আমরা জানি টেন টিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা মুখস্থ করে রাখে। এটা ঠিক আছে, একটা ফর্মুলা হয়, বাট এটা সব ক্ষেত্রে কার্যকর না। কেন না সেটা এখন দেখাচ্ছি। তো দেখো আমাদের এই যে টিটা পি, যখন আমরা পি লব্ধির সাথে পি ভেক্টরের কোণটা মধ্যবর্তী, এই যে এটা দুইটার কোণটা আমরা বের করব, তখন হচ্ছে আমরা জাস্ট যার সাথে কোণ, কার সাথে কোণ, পি ভেক্টরের সাথে কোণ, যার সাথে কোণ তাকে আমরা আলাদা রাখবো। যার সাথে কোণ সে আলাদা, যার সাথে কোণ সে আলাদা। মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা মনে রাখবা, যার সাথে কোণ সে আলাদা, তাকে আমরা আলাদা রাখবো। আর উপরে আমরা কি জানি, উপরে আমরা সাইন আলফা, নিচে হচ্ছে তোমার কোস আলফা। আর যেটা বাকি থাকলো, একটা তো আমরা আলাদা বসাই দিছি, যেটা বাকি থাকলো, বাকি কি থাকতেছে, বাকি হচ্ছে তোমার এই যে কিউ। তাহলে এখানে আমরা বসাবো কি, আমরা বসাবো যে কিউ সাইন আলফা বাই কিউ কোস আলফা। তাইলে আমাদের ফর্মুলা হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোস আলফা। দেখো খুব সহজ, কিন্তু এখন আমাদের কি লব্ধির সাথে এই যে কিউ ভেক্টরের কোণটা বের করতে হবে। তাহলে যার সাথে কোণ সে আলাদা, তাইলে এখানে কিউ এর সাথে কোণ, তাহলে কিউটা আলাদা। তাহলে বাকি অংশ যে আমাদের উপরে হবে পি সাইন আলফা আর নিচে হবে কি পি কস আলফা। তাহলে আমরা এই দুইটা সূত্র কিন্তু আমরা জাস্ট চিত্র দেখে জাস্ট একটু মাথা খাটাই আমরা বের করে ফেলছি। তুমি যদি ওই জিনিসটা মনে রাখো তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করে আসবা, ওইটা মুখস্থ করে রাখার বিষয় না। আর এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ওইটা মুখস্থ রেখে পরীক্ষার হলে ভুল করে চলে আসে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম। তোমরা খুব সুন্দর করে লিখবা যে লব্ধির সাথে বি ভেক্টরের কোণ এইটা, লব্ধির সাথে কিউ ভেক্টরের কোণ হচ্ছে, কোণের ফর্মুলা হচ্ছে এইটা। তারপর আরো দুইটা জিনিস আমাদের এইখান থেকে জানতে হবে। একটা হচ্ছে তোমার এই যে সর্বোচ্চ লব্ধি, লব্ধির সর্বোচ্চ মান, সেটা হয় আমাদের পি প্লাস কিউ। পি প্লাস কিউ কখন হয়, যখন আমাদের দেখো আমরা এখানে কিন্তু আমাদের কস, এই যে কস, তাহলে কসের মান সর্বোচ্চ মান হয় +1 আর সর্বনিম্ন মান হয় -1। কসের যে মানগুলা কস 30 ডিগ্রি 45 ডিগ্রি, এই মানগুলা বসালে সর্বোচ্চ মান কত হয়, সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে 1 কখন হয়, যখন কস 0 ডিগ্রি হচ্ছে মান 1। তাহলে এখানে যখন কি হবে, যখন আলফা সমান হবে 0 ডিগ্রি, তখন হবে এই যে আর সর্বোচ্চ লব্ধি হবে সর্বোচ্চ। কখন সর্বোচ্চ হবে, যখন কোণের মান হবে 0। যখন কোণের মান হবে 0 তখন লব্ধি সর্বোচ্চ হবে, আর লব্ধি যখন সর্বোচ্চ হবে তখন হচ্ছে পি প্লাস কিউ হবে। তো এটা আমরা বুঝতে পারলাম। আর তোমার যখন লব্ধিটা সর্বনিম্ন হবে, মিনিমাম হবে, তখন সেটা হচ্ছে এই যে পি কিউ, এই সাইনটা মানে বোঝা যাচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তখন কখন হচ্ছে সর্বনিম্ন হবে, যখন হচ্ছে -1 হবে, -1 সর্বনিম্ন। তাইলে কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাইলে যখন আলফার মান হবে 180 ডিগ্রি, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের লব্ধিটা সর্বনিম্ন হবে। আর এই মানটা বোঝা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তার মানে কি, আমরা যে বড়টা থেকে ছোটটা বাদ দিব, এই যে এখান থেকে যেটা বুঝাইছি আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো আমরা এই সামুদ্রিক সূত্র নিয়ে এই বিস্তারিত আলোচনা করলাম। তো এইখানে আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না। আমাদের যে কোণ নির্ণয়, লব্ধির মান নির্ণয়, লব্ধি নির্ণয় এবং সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, কত ডিগ্রি কোণে সর্বোচ্চ লব্ধি হয়, কত ডিগ্রি কোণে সর্বনিম্ন লব্ধি হয়, সেগুলো আমরা বুঝতে পারলাম। তো চলো আমরা পরবর্তী টপিকসে যাই। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন সমাধান করি। দেখো এখানে প্রশ্নে কি বলছে, একই বিন্দুতে, এই যে কোয়েশ্চন, এই জিনিসটা 2 এখানে লেখার দরকার নেই, আমি জাস্ট পেজ নাম্বারটা লিখে রাখছি। তো কি বলছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধি, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধি হচ্ছে 12 নিউটন এবং লব্ধি ক্ষুদ্রতর বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। তো এটার চিত্রটা আমরা এঁকে দেখি চিত্র কিভাবে হয়। তাহলে দেখো একটা হচ্ছে তোমার ক্ষুদ্রতর বল, ক্ষুদ্রতর বলটা হচ্ছে তোমার 5 নিউটন। তাহলে ধরলাম আমরা এটা হচ্ছে তোমার 5 নিউটন হচ্ছে ক্ষুদ্রতর বল। তারপর হচ্ছে তোমার যে লব্ধি হচ্ছে ক্ষুদ্রতর বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। তাহলে তাদের দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লব্ধিটা হবে এই বরাবর এবং সেটা হচ্ছে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাইলে এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা ধরি আমরা আর, এটা হচ্ছে 5 নিউটন। তাহলে যখন দুইটা ভেক্টরের, আমরা একটু আগে দেখছি দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের মাঝ বরাবর কোন দিকে হয়। তাহলে একটা ভেক্টর যখন এই দিকে, তাইলে আরেকটা ভেক্টর এই দিকে হবে।
এইদিকে হবে না। তাইলে এই যে অপর বলটির মান মানে যে আরেকটা যে ভেক্টর আছে সেই ভেক্টরটার মান, এইটার মান আমাদের বের করতে হবে। তাইলে আমরা এটা ধরলাম হচ্ছে কিউ। এখন দেখো আমরা যদি এইটা ফর্মুলায় বসায় করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা কি জানি, আমরা আরেক একটা লব্ধির মান নির্ণয় একটা ফর্মুলা জানি। তো এটা যদি আমরা এমসিকিউতে এটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তার জন্য এখানে আমরা একটা জিনিস আমরা ভেক্টর শিফটিং, ভেক্টর শিফটিং এর ফর্মুলাটা আমরা ইউজ করব, ভেক্টর শিফটিং। তো ভেক্টর আমরা কখন কিভাবে শিফটিং করতে পারি এটা তোমরা আশা করি সবাই জানো। আমরা যখন হচ্ছে একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে আমরা ভেক্টরটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। একটা ভেক্টরের কি, একটা ভেক্টরের মান এবং দিক যদি আমরা ঠিক রেখে সেই ভেক্টরটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তাইলে দেখো এই ভেক্টরটাকে আমরা শিফটিং করব, এইটাকে আমরা শিফটিং করব। তাই শিফটিং করলে কিন্তু আমরা আমাদের বিখ্যাত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা দ্রুত সমাধান করতে পারবো। তাইলে দেখো এইটা যদি আমরা শিফটিং করি তাহলে আমাদের চিত্রটা এরকম ভাবে হবে। এটা হচ্ছে আমাদের এই যে পি ভেক্টর মানে 5 নিউটন, এটা পি হচ্ছে 5 নিউটন, আর এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই ভেক্টরটার দিক কোন দিকে, এই দিকে না? তো এটার দিক ঠিক রেখে আমরা যদি এইখানে নিয়ে আসি, জাস্ট আমরা এইখানে নিয়ে আসলাম, আমরা কি করলাম, আমরা এই ভেক্টরটাকে এইখানে নিয়ে আসলাম, তার দিকও ঠিক, মান সবকিছু ঠিক রেখে। তাহলে এই যে এটার হচ্ছে কিউ, আর এই যে লব্ধির মানটা হচ্ছে তোমার 12 নিউটন। এখন দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দেখো তো এখন হচ্ছে আমরা খুব সহজে কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, এটা হচ্ছে কিউ এর মানটা একটা অতিভুজ নির্দেশ করতেছে এই জায়গায়। আমরা পিথাগোরাসের সূত্রটা বসাই দিয়ে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, আমরা জানি যে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মান বসা, এখানে লম্ব কি মিন করতেছে, লব্ধিটা মিন করতেছে, তাহলে 12 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 5 স্কোয়ার। তাহলে 12 হচ্ছে 144, 25 169 কে রুট ওভার করলে আসছে 13 নিউটন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস তোমরা মনে রাখবা, এই যে তোমার এই যে 13, 12, 5, তারপর হচ্ছে 3, 4, 5 একটা সমকোণী ত্রিভুজের এই মানগুলা দ্বারা তিনটা বাহু নির্দেশ করে। এই মানগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এমসিকিউতে তোমরা দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবা। তাইলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো ভেক্টর শিফটিং কিভাবে করতে হয়। ভেক্টর শিফটিং করতে হলে অবশ্যই যে ভেক্টরটাকে তুমি শিফট করতেছো সেই ভেক্টরটার মান এবং দিক ঠিক রাখতে হবে, ঠিক রেখে তুমি যে কোনো জায়গায় শিফট করতে পারো। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরে কি আছে দেখি। পরে আরেকটা কোয়েশ্চন লেখা আছে, দেখো আরেকটা কোয়েশ্চন কি বলছে, দুইটি ভেক্টর রাশির মান হচ্ছে 5 একক। দুইটি ভেক্টর রাশির মান হচ্ছে 5 একক, তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তারা কি করে, একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? তাহলে এখানে কি দেয়া আছে, এই যে পি ভেক্টরের মানটা দেয়া আছে কত, 5। কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে, ধরো আমরা ধরলাম আর কি দুইটা ভেক্টর লেট ধরি যে তোমার পি ভেক্টরের মানটা হচ্ছে 5, কিউ ভেক্টরের মানটা হচ্ছে 5, এবং তোমার আলফার মান হচ্ছে যে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং আমাদের কি বের করতে হবে, আমাদের লব্ধিটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি লব্ধিটা সুন্দর করে বের করে নাও। আমরা কি জানি ফর্মুলা, আমরা জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার কি জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। টান আমরা ফর্মুলাটা লিখে দিলাম। এখন হচ্ছে মানগুলো বসাই দেয়। তাইলে এখানে আমি একটু তাড়াতাড়ি করতেছি। 5 স্কোয়ার করলে 25 আসে, এখানে 5 স্কোয়ার করলে 25 আসবে, এখানে হচ্ছে তোমার 2 × 5 × 5, তাহলে আসে আমাদের কত 50, আর cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তারপর হচ্ছে এখানে আসবে 50, আর এখানে হচ্ছে যে মাইনাস চলে আসবে, তারপর হচ্ছে 25 কে আমরা 2 দ্বারা ভাগ করলে আসবে 25, 50 কে দ্বারা করলে আসলে 25, তাহলে 50 থেকে বাদ দিলে 25 কে বাদ দিলে 25, 25 কে স্কয়ার রুট করলে আসছে আমাদের 5, তাহলে 5 একক আমাদের লব্ধির মানটা পেয়ে গেলাম। এখন হচ্ছে তুমি এমসিকিউ সলভ করতেছো ভাইয়া, তুমি এমসিকিউ সলভ করতেছো, বাচ্চারা একটু মনোযোগ দাও। তো যখন তুমি এমসিকিউ সলভ করতেছো তখন একটা শর্টকাট ফর্মুলা তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার এমসিকিউ তুমি দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবো। বাচ্চারা এখন একটু মনোযোগ দাও। এই শর্টকাটটা হচ্ছে যদি দুটি ভেক্টরের মান সমান হয়, যদি দুটি ভেক্টরের মান সমান হয় এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধির মান, তাহলে তাদের লব্ধির মান তোমার কি হবে, যে কোনো একটির মানের সমান, যে কোনো একটির
মানের সমান। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তো এটা একটু আমরা জ্যামিতিক আকারে লিখে দিই। সাপোজ পি সমান কিউ সমান আর এবং আলফা সমান যদি 100, যদি এই তিনটা সমান হয় তাহলে আলফা সমান হবে 120 ডিগ্রি। বা যদি দুইটার মান সমান হয়, একটার মান দেয়া না থাকে, জাস্ট এই লাইনটা মনে রাখবা। যদি দুইটা ভেক্টর সমান হয় এবং তাদের লব্ধি ভেক্টরের সমান হয় এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। যদি দুইটা ভেক্টর তার সমান যদি লব্ধি হয় তাহলে মধ্যবর্তী কোণ যদি জানতে হলে তাহলে 120 ডিগ্রি, অথবা দুইটার মান সেম দিল আর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দিল তাহলে লব্ধিটা হবে তাদের সেম। তারপর যদি এইখানে একটা যদি বলে একটা ভেক্টরের মান হচ্ছে এত, লব্ধির মান হচ্ছে 5 এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর একটা অপর ভেক্টরটির মান কত, তাহলে অপর ভেক্টরটির মান এই দুইটার সমান হবে। লব্ধির সমান হবে বা আরেকটা ভেক্টর দেওয়া থাকবে তার সমান হবে। তাহলে এই জিনিসটা, এই লাইনটা জাস্ট আমরা যদি মাথায় রাখি তাহলে কিন্তু এটা আমাদের অঙ্ক করতে হচ্ছে না, আমরা জাস্ট অপশন দেখেই উত্তর বলে দিতে পারবো। তো চলো, তো এখানে দেয়া আছে কি, একটা কোয়েশন দেয়া আছে, এই কোয়েশনটার আনসার বলো তো। যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলে? অপশন দেওয়া আছে নাল ভেক্টর, সদিশ ভেক্টর, বিপরীত ভেক্টর, একক ভেক্টর। তাহলে আমরা এটা সবাই জানি আমরা, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে, আর যে ভেক্টরের মান 0, যে ভেক্টর অকার্যকর, এটা হচ্ছে তোমার নাল ভেক্টর। তো তোমরা ভেক্টরের কিছু সংজ্ঞা আছে কয়েকটা, অবস্থান ভেক্টর, সদিশ ভেক্টর, বিসদিশ ভেক্টর, বিপরীত ভেক্টর, এগুলো হচ্ছে বই সুন্দর করে লেখা আছে। এগুলা সংজ্ঞাটা একবার রিডিং পড়ে নিবা, জাস্ট একবার রিডিং পড়ে নিবা তাহলে হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তো চলো আমরা পরের টপিকসে যাই। এবার আমরা ভেক্টরের উপাংশ ও অভিক্ষেপ, কিভাবে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করতে হয় সেটা হচ্ছে দেখব। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো তোমার এই এক্স অক্ষ বরাবর তোমার একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমরা ধরি তোমার আর এক্স, ওয়াই অক্ষ বরাবর আরেকটা ভেক্টর হচ্ছে তোমার আর ওয়াই, আর এই যে লব্ধিটা হচ্ছে ধরো আমরা আর। তো এই কোণটা ধরো টিটা আর এই কোণটা ধরো তোমার টিটা প্রাইম। তাইলে দেখো এখান থেকে আমরা জাস্ট কি জানি, আমরা জানি যে এই যে আর সমান হচ্ছে তোমার আর কস টিটা, একটা জানি হচ্ছে তোমার আর সাইন টিটা। তো এটা দ্বারা আমরা অনেক অঙ্ক করি বা নন রুলার এগুলাতে দেয়া আছে। তো একটা জিনিস আমরা এইভাবে পড়ি যে যেটা ভূমির সাথে হচ্ছে কস টিটা আর উলম্বের সাথে হচ্ছে সাইন টিটা, ভূমির সাথে হচ্ছে কস টিটা, উলম্বের সাথে সাইন টিটা, এইভাবে আমরা পড়ি। তো আজকে একটু আমরা ভিন্নভাবে পড়বো, যার সাথে কোণ তার সাথে হচ্ছে তোমার সাইন টিটা, যার সাথে কোণ সেটা তার সাথে হচ্ছে তোমার কস টিটা, আর যার সাথে কোণ না সেটা হচ্ছে সাইন টিটা। তাহলে এইখানে দেখো আমি এইখানে কিন্তু টিটাটা লিখছি। তাহলে এই যে এটা একটা তোমার ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা তুমি পি ধরতে পারো অথবা কিউ ধরতে পারো, সমস্যা নাই। তাহলে এটা আমরা আর এক্স ধরছি, তো যার সাথে কোণ তার সাথে কি, তার সাথে হচ্ছে কস টিটা। তাহলে এই যে আর এক্স এর আর এর সাথে আমরা cos থিটা দিয়ে দিলাম, আর বাকিটার সাথে হচ্ছে sin থিটা। এখন হচ্ছে আমরা এই যে থিটা প্রাইমের জন্য আমরা লিখবো, থিটা প্রাইমের জন্য আমরা সমীকরণটা লিখবো। তাহলে সমীকরণটা কি রকম হবে? তাইলে তার হচ্ছে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ কি হবে? তাহলে তার আর এক্স এর মানটা হবে তোমার আর সাইন থিটা। এখানে যেহেতু আমরা থিটা প্রাইম লিখছি, আমরা থিটা প্রাইম লিখবো। আর ওয়াই এর মানটা কি হবে? আর ওয়াই এর মানটা হবে আর cos থিটা প্রাইম। তাহলে এটা আমরা মনে রাখবো যে যার সাথে কোণ তার সাথে হচ্ছে সাইন, আর যার সাথে কোণ না তার সাথে হচ্ছে, যার সাথে কোণ তার সাথে হচ্ছে cos, আর যার সাথে কোণ না তার সাথে হচ্ছে সাইন। জাস্ট এইটা, এই জিনিসটা মাথায় রাখবো যে যার সাথে কোণ তার সাথে cos, যার সাথে কোণ তার সাথে cos, যার সাথে কোণ তার সাথে cos। তা বাচ্চারা এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে এইভাবে কিন্তু আমরা উপাংশে ভাগ করব। আরবিক উপাংশ এবং উলম্ব উপাংশ ঠিক এইভাবেই আমরা ভাগ করি। তাইলে জাস্ট একটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে যার সাথে কোণ তার সাথে cos। তো চলো আমরা এই আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, ভেক্টরের উপাংশ এইখান থেকে একটা কোয়েশন সলভ করি। তাহলে একটা কোয়েশন লিখে রাখছি আমি, দেখো বস্তুর ভর এত দেয়া আছে, এত কেজি, এবং সাম্য অবস্থায় থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে সুতার টান T1 নির্ণয় করো। তাহলে দেখো এখানে চিত্রও কিন্তু দেয়া আছে এম, এই যে একটা বস্তু, এই বস্তুর ভরটা হচ্ছে এম, এবং এই যে এইখান থেকে একটা সুতায় বাঁধা আছে, এটা হচ্ছে T1টা হচ্ছে সুতার টান, আর আরেকটা হচ্ছে তোমার এইভাবে আরেকটা সুতার বাঁধা আছে, সেইটা সুতার টান হচ্ছে T2। এখন দেখো হচ্ছে যখন হচ্ছে T1 এইদিকে, তখন তার এই যে সাম্য অবস্থায় আছে, তার মানে কি
এই বরাবর একটা বল পাবে। যখন একটা বস্তু সাম্য অবস্থায় থাকে, আচ্ছা দেখা যাচ্ছে না, একটা বস্তু যখন সাম্য অবস্থায় থাকে তখন হচ্ছে তার দুই দিকে সমান সমান বল পাইলেই কেবল একটা বস্তু একটা জায়গায় স্থির থাকবে। তাহলে এই দিকে যদি T1 একটা টান পায়, তাহলে এই দিকে আরেকটা সমান শক্তির একটা টান পাবে, সমান শক্তির একটা বল পাবে, তখনই কেবল এইটা হচ্ছে তোমার সাম্য অবস্থায় আসবে। তাহলে দেখো এখান থেকে এই যে T2, এটা হচ্ছে ধরো একটা লব্ধি, আর এবং বলছে যে এই যে টিটার মান, এই সাম্য অবস্থায় টিটার মান হচ্ছে 45 ডিগ্রি, এটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। এখান থেকে দেখো আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো এইটাকে যদি আমরা ভাগ করি, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে যদি আমরা উপাংশে ভাগ করি, তাহলে এই দিকে পাবো কি আমরা আনুভূমিক উপাংশ, ঠিক উপর দিকে পাবো আমরা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশ কি হবে, যার সাথে কোণ তার সাথে cos। তাহলে এখানে যেহেতু T2, তাহলে আমরা লিখলাম T2 cos থিটা, T2 cos থিটা। আর যেহেতু উলম্ব উপাংশের মানটা হবে T2 sin থিটা। তাহলে এই দুইটাকে আমরা কি করছি, আমরা উপাংশে ভাগ করতে পারছি। বাট আরেকটা জিনিস এইখানে দেখো, এই যে এমটা আছে যখন স্থির আছে, সে কিন্তু নিচের দিকে একটা বল দিবে, উপরের দিকে একটা বল পাচ্ছে। সেই বলটা কি, সেই বলটা হচ্ছে তোমার যে টানটা পাচ্ছে সেটা হচ্ছে T2 sin থিটা। ঠিক একই সময় সে নিচের দিকেও একটা বল পাবে, সেটা হচ্ছে দেখো তার অভিকর্ষ ত্বরণের কারণে একটা বল কাজ করবে নিচের দিকে, সেটা হচ্ছে তার বলের সাথে আমরা অভিকর্ষ ত্বরণটা গুণ করে দেবো, সেটা হচ্ছে mg। তাহলে এখান থেকে দেখো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে দেখো যে সাম্য অবস্থায় যখন আসে তখন এই দুইটা সমান, এইদিকে দুইটা টান সমান এবং উপর নিচ এই দুইটা সমান এবং উপর নিচ সমান, চারিদিকে সমান বলে টানার কারণে এটা কিন্তু সাম্য অবস্থায় আছে, একটা জায়গায় স্থির আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাম্য অবস্থায় T2 sin থিটা সমান mg। এটা আমরা লিখতে পারি না, কারণ দুইটা সমান, একটা সমান হওয়ার কারণে সাম্য অবস্থায় আছে। তাহলে এখানে দেখো টিটার মানটা কিন্তু দেয়া আছে, এখান থেকে আমরা খুব সহজ সুন্দরভাবে আমরা T2 এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। দেখো এখান থেকে m এর মান জানি, g এর মান জানি, তাহলে আমরা লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু তোমার এই যে mg বাই sin থিটা। তাহলে m এর মান হচ্ছে 10√2, g এর মান হচ্ছে তোমার 9.8, তারপর হচ্ছে sin থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তুমি যদি ক্যালকুলেটর ছাড়াও করতে চাও করতে পারো, সমস্যা নাই। তাহলে 10√3 ইন্টু হচ্ছে তোমার 9.8, আর sin 45 ডিগ্রি মান কি জানি আমরা 1/√2। তাহলে এখান থেকে দেখো আমাদের কি কি কাটা চলে যাচ্ছে, দেখো এইখান থেকে। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা দশমিকটা উঠিয়ে দিব। তো দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে ভাগ করতে হলে আমরা কি করি, এখানে তার সাথে আমরা 10 গুণ দিয়ে দিব। তাহলে দেখো এই 10 এই কাটা চলে যাচ্ছে, এটা কিন্তু এই √2 সাথে গুণ হয়ে যাবে। তাইলে আমাদের আসবে তোমার হচ্ছে এটা কিন্তু 98 হয়ে গেছে। তাইলে এখান থেকে আমরা লিখতে পারবো যে √2 এ গুণ হয় 2 হয়ে যাবে, তারপর সাথে 98। তাহলে আমাদের এখান থেকে আসতেছে 98 টুয়াইস 98 হচ্ছে তোমার 196। তাহলে আমরা T2 এর মানটা পেয়ে গেছি, নিউটন হবে, যেহেতু এখানে বল নির্দেশ করতেছে, তাহলে নিউটন হবে একক। তাহলে এখান থেকে দেখো আমরা T2 এর মানটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা T1 এর মানটা এই যে এইটার সাথে তুলনা করে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এই যে এখানে কি জানি, T1 সমান, এটা সমান লিখতে পারবো না T2 cos থিটা। দেখো সহজ, এখানে আবার লিখবা। তাহলে দেখো T2 এর মান হচ্ছে 196 আর cos 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে cos 45 এর মান কি জানি, cos 45 এর মানটাও জানি কি আমরা 1/√2। তাহলে 196 ইন্টু 1/√2, আমরা √2। তাহলে দেখো এইটাও আমরা ক্যালকুলেটর ছাড়া করতে চাই, তোমার হাতে ক্যালকুলেটর নাই, তখন এই জিনিসটা তুমি কিভাবে করবা। তো দেখো এখান থেকে এটার সাথে আমরা আরেকটা √2/√2 দ্বারা গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হয়, দেখো এইখানে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 196√2, আর নিচে হবে যে √2 সাথে √2 গুণ করলে 2 চলে আসে। তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে এটাকে আবার কেটে দিব, কাটলে আমাদের কত আসতেছে, আমাদের 98 আসতেছে। তাহলে এখান থেকে আমরা 98√2 লিখতে পারবো। যদি ক্যালকুলেটর না থাকে তাহলে এই টাইপের এইরকমই উত্তর দেওয়া থাকবে 98√2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ভেক্টরকে কিভাবে উপাংশে ভাগ করতে হয় সেটাও জানো। তো আরেকবার বলে দিই, ভেক্টরের উপাংশে ভাগ করে তোমরা অনেক ক্ষেত্রে ভুল করো। তাহলে এইখানে দেখো আরটা হচ্ছে একটা ভেক্টর, তো তার
আনুভূমিক বরাবর একটা উপাংশ হবে, উলম্ব বরাবর একটা উপাংশ হবে। তাহলে এটা ধরলাম আর এক্সটা হচ্ছে তোমার এই যে আনুভূমিক উপাংশ, আর ওয়াইটা হচ্ছে উলম্ব উপাংশ, আর এই কোণটা হচ্ছে টিটা। কিন্তু একটা জায়গায় হচ্ছে আমরা সবসময় এইভাবে মুখস্থ করি যে ভূমির সাথে আনুভূমিকের সাথে হচ্ছে কস যায় এবং উলম্বর সাথে সাইন যায়, কিন্তু এই জিনিসটা হচ্ছে কিছু ক্ষেত্রে ভুল। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে যার সাথে কোণ তার সাথে হচ্ছে কস। আর এই জিনিসটা মনে রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের শেষে মনে একটা কোয়েশ্চন লেখা, এই কোয়েশ্চনটার উত্তর দিয়ে দাও। দেয়া আছে কি উভয় ভেক্টরের মান 10 একক এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। একটু আগে আমরা বলে দিয়েছি যে কি পি সমান কিউ সমান আর এবং আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। এই জিনিসটা আমরা মনে রাখলে হয়ে যাবে। তাহলে এই যে দুইটা উভয় ভেক্টরের মান সমান, তাহলে তার লব্ধির মান কি ভেক্টরের সমান হবে, তাহলে এইটার আনসার হবে 10। তাহলে এটা তোমরা পেরে যাচ্ছ দেখ কিন্তু অপশন দেখার সাথে সাথে। তো চলো আমরা পরবর্তী টপিকসে যাই। তো এবার আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। তো আপেক্ষিক বেগটা আসলে কি, এখানে কারো সাপেক্ষে বেগ বের করতে বলবে, কারো সাপেক্ষে বেগ বের করতে বলবে। তো জিনিসটা হলো সাপোজ হচ্ছে তোমার এ একজন ব্যক্তি, ধরো এ হচ্ছে তোমার একজন ব্যক্তি, সে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং বি হচ্ছে আরেকজন ব্যক্তি, সেও যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি তোমাকে যদি বলি যে এর সাপেক্ষে বি এর বেগ কত, এর সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে বেগটা কত হবে? দেখো দুইজন যেহেতু কি বেগে যাচ্ছে, সমান বেগে যাচ্ছে, তাইলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কিন্তু আর কোনো বেগ এখানে নির্দেশ করবে না, সেক্ষেত্রে বেগটা হবে 0। তাহলে এই 0 কেন হচ্ছে, দেখো এখানে আমরা জিনিসটা তোমাকে বুঝাচ্ছি। এখানে বি এ, এখানে এই জিনিসটা কি মিন করতেছে, এখানে হচ্ছে তোমার এই জিনিসটাই আপেক্ষিক বেগ নির্দেশ করতেছে, বাট এখানে এই বিটার পরিচয় হচ্ছে তোমার যার বেগ এবং এই এর পরিচয় হচ্ছে যার সাপেক্ষে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে বি এর পরিচয় হচ্ছে যার বেগ, এ এর পরিচয় হচ্ছে যার সাপেক্ষে। তাহলে আমাদের ফর্মুলা হবে এখান থেকে আমাদের ফর্মুলা হবে বি পি মাইনাস বি এ। কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের তেমন ফর্মুলা নেই, আমাদের ভেক্টর যোগ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে জাস্ট কি করি, আমরা এটাকে উল্টে দিই। এটাকে আমরা কি করি, যাকে আমরা বিয়োগ করি তাকে আমরা উল্টে যোগ করে দেই, তাহলে আমাদের কাজ হয়ে যায়। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের এইখানে আসল কাহিনী। তাহলে এখানে আমি কি বলছি যে তোমার যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে অপরটির সাথে লব্ধি করব। তাহলে কাহিনী কি, কাহিনী হচ্ছে তোমার যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে অপরটির সাথে কি করব, লব্ধি করব, তাকে উল্টিয়ে অপরটির সাথে লব্ধি করব। তাইলে দেখো এখন কিন্তু এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার যে একজন ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আরেকজন ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ এই ক্ষেত্রে কিন্তু 0 হচ্ছে। এখন আবার যদি তোমাকে আমি বলি যে একজন ব্যক্তি এ হচ্ছে তোমার একজন ব্যক্তি, সে হচ্ছে তোমার যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এবং বি আরেকজন ব্যক্তি, সে যাচ্ছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এক্ষেত্রে হচ্ছে তোমার এ এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, এ এর সাপেক্ষে বি এর বেগ কত হবে? দেখো তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে তোমার কি 2 মিটার পার সেকেন্ড। তাইলে এই ক্ষেত্রে তুমি এই মানগুলো এখানে বসাই দিলে 2 মিটার পার সেকেন্ড আসবে। তাইলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে তোমার এ এর সাপেক্ষে বি এর বেগ কত, 2 মিটার পার সেকেন্ড। তো আরো পরিষ্কার হয়ে যাবে, আমরা একটা কোয়েশন সলভ করি, আপেক্ষিক বেগের কাহিনীটা এখানে পরিষ্কার হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু মনোযোগ দাও। তো দেখো এখানে একটা কোয়েশন লেখা, কোয়েশনটা হচ্ছে একটি গাড়ি উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড এবং একটি ট্রাক পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ নির্ণয় করো।
তাহলে জিনিসটা কি, এখানে আমরা চিত্রটা আগে আঁকি। তাহলে চিত্রটা কিরকম হবে, চিত্রটা হবে তোমার এইরকম। এখানে আঁকি আমরা, এটা হচ্ছে তোমার নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এইদিকে হবে তোমার ইস্ট, আর এইদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে কি বলছে, একটি গাড়ি উত্তর দিকে, একটি গাড়ি উত্তর দিকে। তাইলে উত্তর দিকে হচ্ছে তোমার একটি গাড়ি, এই যে নর্থ, এইদিকে একটি গাড়ি যাচ্ছে। তাহলে আমরা গাড়ির বেগটাকে আমরা বিসি লিখলাম। আর তারপরে কি বলছে, একটি ট্রাক পূর্ব দিকে, এই যে এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে যাচ্ছে একটি কি, একটি ট্রাক। ট্রাকের বেগটা আমরা ধরি যে বি টি, বি ট্রাক, ট্রাকের বেগটা লিখলাম। তো একটু আগে আমরা কি বলছি, আমরা হচ্ছে কি করি, যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে অপরটার সাথে লব্ধি করি। তাইলে এখানে কার সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলছে, গাড়ির সাপেক্ষে। তাইলে আমরা কি করবো, এখন এখন আমরা গাড়ির যে বেগটা তাকে আমরা উল্টিয়ে দিব। তাইলে উল্টিয়ে মানে আমরা কি করব, এই বরাবর নিয়ে আসবো। তাহলে এই বরাবর নিয়ে আসলে এইটা কি হবে, এটা কি মিন করবে, এটা হচ্ছে মাইনাস বিসি, মানে নেগেটিভ মানটা এখান থেকে, এই যে নেগেটিভ মানটা কিন্তু এটা বোঝাচ্ছে। নেগেটিভ মানে কিন্তু এইখানে মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু ঋণাত্মক মান বোঝাচ্ছে না, মাইনাস চিহ্ন দ্বারা এখানে জাস্ট দিক বোঝাচ্ছে। জাস্ট আমরা দিকটা চেঞ্জ করে দিলাম। এবার দেখো তাদের যে আপেক্ষিক বেগটা আসবে, এটা এই মাঝ বরাবর আসবে না, এই মাঝ বরাবর আসবে। এইটা আমরা লিখলাম হচ্ছে তোমার কার সাপেক্ষে বলছে, একটু আগে আমরা লিখছি যে বি, যার বেগ, কার বেগ হচ্ছে তোমার ট্রাকের বেগ, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তাইলে আমরা লিখতে পারি বি টিসি। তাইলে এখন কিন্তু আমরা আমাদের ফর্মুলা ইউজ করে আমরা আমাদের মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাইলে এখান থেকে আমরা লিখতে পারবো, এই যে তোমরা এখান থেকে লিখতে পারবা বিটিসি সমান রুট ওভার বিটি স্কোয়ার প্লাস মাইনাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমরা আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা মানগুলো বসায় নির্ণয় করি। তাহলে হচ্ছে 10 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এই যে মাইনাস 5 স্কোয়ার। তো দেখো এইখান থেকে আমাদের আসতেছে মান 125, রুট ওভার 125 কে আমরা 25 ইন্টু 5, তাইলে এখান থেকে আমরা পাবো 5√5। তাইলে এটা হচ্ছে আমাদের আনসার। তাইলে তোমার যে একটা সাপেক্ষে, তোমার গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক হচ্ছে 5√5 মিটার পার সেকেন্ড। 5√5 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে তুমি 5√5 কিভাবে পাইলা, এটা অনেকে কোয়েশ্চেন করবে। তাহলে দেখো আমি লিখতেছি রুট ওভার যে 25 ইন্টু 5। তাহলে 25 কে রুট করলে কত পাই আমরা, 5 পাই, আর বাকি অংশটা থাকবে √5। তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারি। তো চলো আমরা পরের অংশে যাই। এবার একটা কোয়েশ্চন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা ঝামেলাপূর্ণ সমস্যা। তোমরা এই জায়গায় বেশি ভুল করো, তো বাচ্চারা একটু মনোযোগ দাও। তাহলে দেখো এখানে যে কোয়েশ্চনেরটা কি বলছে, একজন লোক পশ্চিম দিক বরাবর এত কিলোমিটার বেগে চলছে, বৃষ্টি সরাসরি মাথার উপর 10√3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে, আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে। তাহলে এই জিনিসটার চিত্রটা আমরা এঁকে দেখি, চিত্রটা কিরকম হবে। তাইলে ধরো এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এগুলো তোমরা জানো। তাহলে লোকটা কি বলছে, পশ্চিম দিকে যাচ্ছে। একজন লোক পশ্চিম দিক বরাবর এত বেগে চলছে, পশ্চিম দিক বরাবর। আচ্ছা এই জিনিসটা আমরা এটা পূর্ব দিক লিখো, পূর্ব দিক লিখলে সমস্যা হবে না। তো দেখো এখান থেকে হচ্ছে তুমি, একজন ব্যক্তি হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, তাইলে এই যে এই দিকে যাচ্ছে একজন ব্যক্তি। তো যখন আমরা বৃষ্টি হয়, যখন আমরা ছাতা নিয়ে যাই, তখন কিন্তু যখন আমরা সামনের দিকে যাই তখন ছাতাটাকে আমরা একটু বাঁকা করি। তাইলে ধরো তুমি, এইটা হচ্ছে তুমি, তুমি এইখান থেকে তোমার একটা ছাতা, তো ছাতাটা ধরো এইরকম, এটা হচ্ছে তোমার ছাতা, তুমি এটা এইভাবে ধরে নিয়ে তুমি যাচ্ছ, আর বৃষ্টি ধরো এইভাবে পড়তেছে। তো এখন দেখো হচ্ছে তোমার বেগ কোন দিকে, তোমার বেগ হচ্ছে তোমার এই দিকে। তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে বি ম্যান। আর বৃষ্টিটা পড়তেছে কোন দিক থেকে, বৃষ্টিটা হচ্ছে তোমার উপর দিক থেকে পড়তেছে। তো এখানে এই যে এই বরাবর হচ্ছে বৃষ্টিটা, এই যেহেতু এইভাবে পড়ছে, বাট আমরা কি কল্পনা করব, আমরা কল্পনা করবো হচ্ছে তোমার সোজা। তাইলে দেখো এই জিনিসটা যদি আমরা এই যে বি রেইন এটা ধরি, তাহলে এটা যদি আমরা এই দিকে নিয়ে আসি, কি করি আমরা, এইটা যদি
আচ্ছা, প্রচুর গরম পড়েছে, তার জন্য তো হাত কামতেছে, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা নাই। তাহলে দেখো এইখানে কিন্তু বৃষ্টিটা কিন্তু উলম্ব বরাবর পড়বে, বাট এইখানে কিন্তু তুমি যখন হাঁটতেছো তার কারণে বৃষ্টিটা এই বরাবর যাবে। বৃষ্টিটা হচ্ছে তোমার এইরকম একটা কোণে যাবে হচ্ছে। তাহলে এই যে এখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার টিটা, এখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে টিটা। তো আমরা কি করলাম, আমরা এটাকে বর্ধিত করে নিয়ে আসলাম। বর্ধিত করে নিয়ে আসলে এই যে এই কোণটাও টিটা, এই দুটো কোণ সমান কিন্তু। তাহলে আমরা বিআরটা এইখানে লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এইটাকে এই দিক নেই, তাহলে কি হবে তোমার, এটাকে যদি এইদিকে বর্ধিত করি তাইলে কিন্তু এই যে এই কোণটা কিন্তু এইখানে মিন করতেছে। বাট আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে বলছে আনুভূমিকের সাথে কোণ। আমাদের কোন কোণটা বের করতে হবে, এই যে এই কোণটা, এই কোণটা এইদিকে বর্ধিত করলে আমাদের কিন্তু এইখানে চলে আসতেছে। বাট আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলায় কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে তোমার উলম্বের সাথে যে কোণটা, সেই কোণটা আমরা বের করি। তাইলে আমাদের ফর্মুলাটা তোমাদের লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ। তোমার ফর্মুলা টিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স লুকের বেগ বাই বৃষ্টির বেগ, লুকের বেগ বাই বৃষ্টির বেগ। তো এইখান থেকে কিন্তু আমরা কোন কোণটা পাবো, আমরা যে উলম্বের সাথে কোণ, এই কোণটা আমরা পাবো। আমরা কোন কোণটা পাবো, আমরা এই কোণটা পাবো। তো ধরো এটা হচ্ছে তোমার টিটা, আর এটা আমরা ধরলাম আমাদের আনুভূমিকের সাথে যে কোণ, সেটা হচ্ছে টিটা প্রাইম। তাহলে এই উলম্বের সাথে কোণ আমাদের কিন্তু বের করতে হবে এই কোণটা। স্টুডেন্ট, এখানে কিন্তু ঝামেলা। তো তোমরা কি করো, এই যে উলম্বের সাথে যে ফর্মুলা আছে, আমরা জানি যে টিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স লুকের বেগ বাই বৃষ্টির বেগ, এই মানটা তোমরা বের করে দিয়ে উত্তর লিখে আসো। তাহলে লুকের বেগ হচ্ছে 10 আর 10√3। তাহলে এটা তোমরা 10 ইনভার্স 1/√3 হচ্ছে তোমার 10 ডিগ্রি। তাহলে টিটার মান আসতেছে 30 ডিগ্রি। কিন্তু এটা আমাদের উত্তর না, তোমরা অনেকে এখানে উত্তর লিখে আসো। কারণ আমাদের কি বের করতে হবে, আমাদের অনুভূমিকের সাথে কোণটা বের করতে হবে। তাহলে অনুভূমিকের সাথে কোণ কি, অনুভূমিকের সাথে কোণ। এবার দেখো এই টোটাল কোণটা আমাদের কত, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি 90 ডিগ্রি থেকে এইটা বাদ দেই, 30 ডিগ্রি বাদ দেই, তাহলে আমরা কি পাবো, আমরা টিটা প্রাইমটাও কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে কোণ, মানে আনুভূমিকের সাথে তোমার 60 ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই জায়গায় কিন্তু তোমরা সমস্যা করো, তোমরা উলম্বের সাথে কোণটা বের করে দিয়ে চলে আসো, বাট এইখানে কিন্তু ভুলটা করলে হবে না। আমাদের মাঝে মধ্যে কিন্তু অনুভূমিকের সাথে কোণটা বের করার কথা বলে। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আমরা যাই, তারপরে হচ্ছে নদী ও নৌকা। আচ্ছা, প্রচুর গরম পড়তেছি, যে হাত ঘেমে ভিজে গেছে, সমস্যা নাই। তো আমরা এবার নদী ও নৌকা নিয়ে আলোচনা করবো। তো নদী ও নৌকা থেকে যে কোয়েশ্চেন আসে, সব কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের দুইটা কেস থেকে কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে তোমার সর্বনিম্ন দূরত্ব, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে। তো আমরা কেস ওয়ান সম্পর্কে প্রথমে আলোচনা করি, তারপর কেস 2টা দেখবো। এই দুইটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, এর বাইরে থেকে কোয়েশ্চেন আসে না। তো প্রথম কেসটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। তাইলে সর্বনিম্ন দূরত্ব থেকে আমাদের কি কি জানতে হবে, আমরা প্রথমে জানবো হচ্ছে তোমার হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আমরা সাপোজ ধরো এইটা একটা নদী, তোমার এটা হচ্ছে আমাদের নদী। তো তুমি যদি প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব কি হবে, নদীর প্রস্থটা। আমরা যদি এইখান থেকে ধরো এই যে এ পয়েন্ট থেকে সোজা আমরা বি পয়েন্টে চলে যাই, তাইলে আমরা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করব। কারণ আমরা এই সোজাসুজি চলে যাব। তাইলে নদীর সর্বনিম্ন দূরত্ব, কেস ওয়ানের ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব কি হবে, নদীর প্রস্থ। এখন কাহিনী হচ্ছে, নদীতে তো একটা স্রোত থাকে, পানিতে তো একটা স্রোত থাকে। তো কিন্তু আমরা যদি এইখান থেকে সোজা রওনা দেই, তাহলে কিন্তু আমরা এই বি পয়েন্টে যেতে পারবো না। আমরা যদি সোজা রওনা দেই, তাহলে কিন্তু আমাদের বি পয়েন্টে যেতে পারবো না। তো সেজন্য আমাদের কি করতে হবে, যেহেতু নদীর স্রোত যদি এই দিকে থাকে, নদীর স্রোত অবশ্যই কি থাকে, বাটির দিকে থাকে, তাইলে আমাদের কিন্তু এই দিকে কোন একটা কোণ বরাবর কি করতে হবে, আমাদের রওনা দিতে হবে। তাইলে এই যে কোণ বরাবর আমরা রওনা দেই, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের আলফা। টোটাল কোণটা হচ্ছে আলফা। তাইলে কিন্তু আমরা যদি এই আমাদের স্রোত ধাক্কায় আমাদের বি পয়েন্টে নিয়ে যাবে। তাইলে এখান থেকে এই যে এই বরাবর আছে আমাদের ইউটা হচ্ছে তোমার স্রোতের বেগ। ইউটা হচ্ছে স্রোতের বেগ। তারপর তুমি যে বেগে যাচ্ছ, তুমি একটা বেগে যাবা না, তাইলে হচ্ছে তোমার এইটা কি, এখানে হচ্ছে তোমার
তুমি একটা বেগে যাবা, সেটা হচ্ছে তোমার বেগ। তাহলে তোমার বেগ হচ্ছে তোমার বি। আচ্ছা, এই যে বেগে যাচ্ছ, বিটা হবে তোমার কি? বিটা হবে, তুমি এটা ভেক্টর সাইন দিয়ে লিখতে পারো যেহেতু দিক আছে। তাহলে বিটা হবে তোমার নৌকার অথবা তোমার বেগ, সাঁতারুর বেগ, নৌকার অথবা সাঁতারুর বেগ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর এই যে নদীর যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে ডি। তাহলে এইখান থেকে আমরা প্রথম জিনিসটা, আমাদের সর্বনিম্ন দূরত্বটা কি? নদীর প্রস্থ। নদীর প্রস্থ যতটুকু, সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। আর এই মাস বরাবর যেটা, ধরো এইদিকে হচ্ছে তোমার বেগ, তোমার স্রোতের বেগ, আর এইদিকে বরাবর হচ্ছে তোমার বেগ বা নৌকার বেগ, যাই দেয়া থাকে না কেন, সাঁতারও দেয়া থাকে না কেন, এই মাছ বরাবর যেটা, তুমি যে বিপরীত প্রান্তে গেলে, এটা হচ্ছে তোমার লব্ধি বেগ। তাহলে দেখো এখান থেকে আমরা যে তোমার আরেকটা জিনিস হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে যেতে হলে কত কোণে রোয়ানা দিবে। এই যে কোণ, এই আলফার মানটা আমরা কিভাবে বের করব? তো দেখো আমরা যে কত কোণে রোয়ানা দিবে, কত কোণে রোয়ানা দিবে, এই আলফার মানটা আমরা কিভাবে বের করব? কত কোণে রোয়ানা দিবে। তাহলে আলফা সমান আমরা ফর্মুলা হচ্ছে কস ইনভার্স, উপরে হচ্ছে তোমার মাইনাস স্রোতের বেগ, নিচে হচ্ছে তোমার কি? সাঁতারু অথবা নৌকার বেগ। আচ্ছা, তো এটা কোথা থেকে আসলো? এই যে আমাদের tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি কস আলফা বাই কিউ প্লাস পি সাইন আলফা, ওই যে সূত্র, ওই বিখ্যাত সূত্র থেকে ভেঙে ভেঙে কিন্তু আসছে। বাট এমসিকিউতে কিন্তু আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো তোমাদের জন্য এখানে একটা এই ফর্মুলা মনে রাখার বা এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করার জন্য একটা শর্ট ট্রিক্স লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা মনে রাখবো আলফা সমান কস ইনভার্স। একটু মনোযোগ দাও। আলফা সমান কস ইনভার্স, উপরে হচ্ছে তোমার মাইনাস ছোট মান, উপরে হচ্ছে মাইনাস ছোট মান। এক্ষেত্রে কিন্তু তুমি যদি একটু চালাকো, গণিত যদি একটু বুঝো, তাইলে কিন্তু দেখো উপরে যদি বড় মান হয়, তাইলে কিন্তু কসের যে মানটা আসবে সেটা কিন্তু আসবে না। কসের কোনো মান আসবে না, তার জন্য উপরে অবশ্যই ছোট মান দিতে হবে। তাহলে উপরে হবে মাইনাস ছোট মান আর নিচে হবে বড় মান। তো এটা জিনিস যদি মনে রাখো, তাহলে কিন্তু আর সমস্যা হচ্ছে না। আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান, তাইলে কিন্তু তোমার হয়ে গেছে। তারপর হচ্ছে যে এই দূরত্ব যাইতে তোমার কত সময় লাগবে, কত সময় লাগবে। তাইলে আমাদের প্রশ্ন হচ্ছে এখন, আমি তোমাকে প্রশ্ন করলাম যে সময় কত। তাহলে সময়টা কি? সময়টা আমরা কিভাবে বের করবো? এখন আমরা কি জানি? আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করি? এস ইজ ইকুয়াল টু বিটি। এস ইজ ইকুয়াল টু বিটি, আমরা এই ফর্মুলা ইউজ করে কিন্তু এখানে এই জিনিসটা আমরা বের করব। তাইলে দেখো এখানে আমরা নদীর প্রস্থটা ধরলাম ডি। নদীর প্রস্থটা কি ধরলাম? নদীর প্রস্থটা ধরলাম হচ্ছে ডি। এখানে ডি ধরেছি, আর এখানে বি, তার সাথে কিন্তু একটা কোণ আছে। একটা কোণে কিন্তু আমাদের রোয়ানা করতে হয়েছে। তাহলে এখানে আমাদের বিটা জাস্ট বির সাথে একটা কোণ, তার সাথে কিন্তু একটা উপাংশ কাজ করতেছে। তাহলে এখানে আমরা জাস্ট বি নিতে পারবো না, আমরা তার সাথে উপাংশটা নিতে হবে। তাহলে হবে উপাংশটা হচ্ছে তোমার বি সাইন আলফা। এই যে এইটা হচ্ছে তোমার ধরো লব্ধি ভেক্টর, এইদিকে হচ্ছে কি তোমার কস আলফা, আর ওইদিকে হচ্ছে তোমার সাইন আলফা। তাইলে আমাদের এই জিনিসটা নিতে হচ্ছে তোমার কি? বি সাইন আলফা। তাহলে বি সাইন আলফা আর তার সাথে হচ্ছে আমরা টি গুণ করে দিলাম। তাহলে আমরা পাইছি কি? ডি ইজ ইকুয়াল টু বি সাইন আলফা টি। তাহলে এইখান থেকে কিন্তু আমরা আমাদের সময় বের করতে পারতেছি। তাহলে আমরা লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, ডি বাই বি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের সময় বের করার ফর্মুলা। আচ্ছা, তাইলে এইখান থেকে কিন্তু একটা জিনিস যে বললাম, এটা আমরা তোমাদের জন্য লিখে দিচ্ছি যে নদী পার হতে বেগের উলম্ব উপাংশ আমাদের সাহায্য করে। নদী পার হতে উলম্ব উপাংশ সাহায্য করে। তো কিভাবে আমাদের সাহায্য করে সেইটা এখন তোমাদের বলতেছি। নদী পার হতে বেগের উলম্ব উপাংশ কাজ করে, কারণ নদীতে একটা স্রোত থাকে, সেই স্রোতটা কিন্তু উলম্ব, যে আমরা উলম্ব বরাবর যে যাই, সেই উলম্ব বরাবর এটা আমাদের সাহায্য করে, আমাদের সঠিক কাঙ্ক্ষিত জায়গায় আমাদের নিয়ে যেতে সাহায্য করে। তাইলে আমরা কি লিখলাম? নদী পার হতে বেগের উলম্ব উপাংশ সাহায্য করে। তো আমরা কেস 1 আশা করি বুঝতে পারছি। এবার আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। তো কেস 1 এই সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ, তারপর কত গুণে রোয়ানা দিবে সেটা আমরা বের করে ফেললাম। আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। তারপর সময় আমরা কিভাবে বের করবো সেটা জানি, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। তাইলে চলো আমরা কেস 2 তে যাই। আচ্ছা, কেস 2টা হচ্ছে আমরা একটু আগে লিখেছি যে সর্বনিম্ন সময়, আমরা সর্বনিম্ন দূরত্বের যে জিনিসগুলো সেগুলো আমরা দেখলাম। তাইলে সর্বনিম্ন সময়ে এখন আমরা কিভাবে যাব? তাইলে দেখো আমরা চিত্রটা আগে দেখি।
সাপোজ তোমার এইটা হচ্ছে তোমার নদী, তো এই বরাবর হচ্ছে তোমার এই যে স্রোতের বেগ ইউ আছে। এবার কিন্তু তোমাকে কি কেমনে যাইতে হবে, তোমার সর্বনিম্ন সময়ে যাইতে হবে। এখন সর্বনিম্ন সময় তুমি কিভাবে যাইবা, তুমি যদি এই বরাবর সোজা যদি রোয়ানা দেও, তুমি যদি সোজা রোয়ানা দেও তাহলে কি করতে পারবা, তুমি সর্বনিম্ন সময়ে যাইতে পারবা। এই জিনিসটা আমরা কোনটা কত কোণে রোয়ানা দিবে সেটা হচ্ছে আমাদের, আমরা 90 ডিগ্রি কোণে রোয়ানা দেব। কারণ কেন, কারণ কি হচ্ছে, আমরা যদি সোজা রোয়ানা দেই তাহলে আমাদের স্রোত ধাক্কাইতে ধাক্কাইতে এক সময় যে এইভাবে একটা কোণ বরাবর আমাদের ওই পারে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আমাদের সি পয়েন্টে নিয়ে যাবে আমরা যদি সোজা রোয়ানা দেই। এখন হচ্ছে তুমি বলবা ভাই আমরা এইদিকে রোয়ানা দেই না কেন, এইদিকে রোয়ানা দিলে তো আমরা তাড়াতাড়ি যাবো, এইদিকে কিন্তু তুমি সর্বনিম্ন সময়ে যাইতে পারবা না। তুমি এইদিকে রোয়ানা দিলে তোমার ধাক্কাইতে ধাক্কাইতে এইভাবে নিয়ে চলে যাবে, তাইলে তুমি কিন্তু অনেক দূরে চলে যাওয়া, তাইলে অনেক বেশি সময় লাগবে, তার জন্য কিন্তু যাইতে পারবা না। তার জন্য আমাদের কি, আমরা সোজা রোয়ানা দিব। সোজা রোয়ানা দিলে আমাদের যতটুকু যে স্রোতের বেগটা আছে সেটা আমাদের যতটুকু বেগ দিবে সেই বেগ অনুযায়ী আমরা এই বরাবর যাব আর কি, আমরা কাছাকাছি একটা জায়গায় যাব, আমরা সি পয়েন্টে যাব। তাহলে এইখান থেকে দেখো আমাদের এই যে আমাদের কত কোণে রোয়ানা দিতে হবে, আলফার মানটা কিন্তু আমরা 90 ডিগ্রি, আর আমরা পৌঁছাবো এই যে টিটা কোণে। এই টিটা কোণটা আমাদের হয়তো আমাদের যে টিটা কোণটা, সেই টিটা কোণে আমরা পৌঁছাইবো। তাইলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে তোমার কত কোণে রোয়ানা দিব, কত কোণে রোয়ানা দিব, তাইলে আমরা আলফার মানটা কত কোণে রোয়ানা দিব, কত কোণে রোয়ানা দিব, কত কোণে রোয়ানা দিব হচ্ছে তোমার আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপর হচ্ছে সময়, সর্বনিম্ন সময়টা আমরা কিভাবে বের করবো, সময় আমরা টি মিনিমাম এই ক্ষেত্রে কিন্তু, তাহলে আমরা একটু আগে ফর্মুলা দেখছি টি ইজ ইকুয়াল টু তোমার বি কি বি সাইন আলফা, তাহলে এখানে কিন্তু আলফার মানটা দেয়া, তাহলে 90 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই বি, কারণ সাইন 90 মান হচ্ছে তোমার 1। তাহলে আমরা সর্বনিম্ন সময় বের করার ফর্মুলা পাইছি কি, টি মিনিমাম সমান হচ্ছে ডি বাই বি। এখন হচ্ছে আমাদের পথের দূরত্বটা বের করতে হবে, তাহলে পথের দূরত্ব আমরা কিভাবে বের করব, আচ্ছা প্রচুর গরমে সবকিছু ঘেমে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে আমরা দূরত্বটা বের করবো, তাহলে একটু আগে আমরা দূরত্বের ফর্মুলা কি জানি, আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু বিটি। তাইলে এখান থেকে আমরা আমাদের পথের দূরত্ব আমরা যে দুটুকু দূরত্ব অতিক্রম করবো সেটা আমরা বের করতে পারবো। দেখো আমরা এখানে পথের দূরত্ব কিন্তু এই যে তোমার আর যে লব্ধি, এই যে এইটা তো আমাদের লব্ধি না, এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর, তাইলে এইটা হচ্ছে আর মানে কি লব্ধি, তাইলে লব্ধি তার সাথে আমরা কি গুণ করব, এটা তো আমাদের অতিক্রান্ত দূরত্ব, বাট এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে হচ্ছে লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি। তাইলে এই লব্ধির সাথে যদি আমরা আমাদের সময়টা গুণ করে দিই, তাহলে আমরা আমাদের পথের দূরত্ব বা কতটুকু দূরত্ব অতিক্রান্ত করছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা কিভাবে বের করবো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই বাচ্চাকালের ফর্মুলা। তাহলে আমরা কি লিখবো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার বাই বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আর জায়গায় আমরা এই মানটা এটা বসাই দিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে টি। এখন হচ্ছে যদি তোমার টি এর মানটা সরাসরি দেয়া না থাকে তাহলে আমরা কি বসাতে পারবো, ডি বাই বি। তাহলে এই ফর্মুলাটাও কিন্তু আমরা পেয়ে যাই, আর ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি বাই বি, অথবা যদি টি মানটা দেওয়া থাকে তাহলে আমরা টি বসাই দিব, সমস্যা নাই। তাহলে আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পারছো, কেস 2 থেকে এই জিনিসগুলাই আছে। এবার আমরা অঙ্ক সলভ করবো, অঙ্ক সলভ করবে করলে তোমাদের আরো জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো একটা অনেক বড় 6টা কোয়েশ্চন লিখে রাখছি। দেখো একটি নদীতে স্রোত ও নৌকার বেগ যথাক্রমে এত, নৌকার বেগ এবং স্রোতের বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে। এখন হচ্ছে এই যে 3টা কালারে আমি লিখলাম, এটা হচ্ছে আমাদের কেস 1, আর এই 3টা হচ্ছে তোমার কেস 2। তাইলে দেখো এখানে প্রথম যে কোয়েশ্চন, দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে এটা বের করতে হবে, বার সর্বনিম্ন দূরত্ব বলছে। তাহলে সর্বনিম্ন দূরত্ব আমরা কি জানি, নদীর প্রস্থ। তাহলে এটা উত্তর আমরা এখানে বলে দিতে পারতেছি যে নদীর প্রস্থ হচ্ছে তোমার কত দেয়া আছে না, দেখো নদীর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে তোমার নদীর প্রস্থটা দেয়া আছে হচ্ছে 10 কিলোমিটার। তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে তোমার 10 কিলোমিটার। আরেকটা জিনিস আমরা এখানে বের করতে পারি, দেখো এই যে 4 নম্বর কোয়েশ্চন, দেখো সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে। সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে, সেটা হচ্ছে তোমার আমরা একটু আগে দেখেছি যে আমাদের 90 ডিগ্রি কোণে আমাদের চালনা করতে হয়, লম্বভাবে চালনা করতে হয়। তাহলে এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কোনটা আসবে, 90 ডিগ্রি। এখন হচ্ছে যে বাকিগুলো আমাদের উত্তর বের করতে হবে। তাইলে আমাদের 1 নাম্বারটা আমরা সলভ করি। 1 নাম্বারটা কি বলছে,
বলছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কতক্ষণে চালনা করতে হবে। তাহলে আমরা আলফার ফর্মুলা জানি কি, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স উপরে হচ্ছে মাইনাস ছোট মান। তাহলে ছোট মান কোনটা দেখো, দেওয়া আছে ছোট মান হচ্ছে 6। কিসের বেগ? সুতের বেগ। আর নৌকার বেগটা হচ্ছে তোমার 12। আমরা কি জানি? আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স কি জানি? সুতের বেগ বাই নৌকার বেগ, সুতের বেগ বাই নৌকার বেগ, অথবা এটা মনে রাখবা আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তোমার কস ইনভার্স মাইনাস হাফ। তাহলে কস ইনভার্স মাইনাস হাফ হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে এটার উত্তর আসতেছে 120 ডিগ্রি। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমরা পারলাম। আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি বলছে? এক্ষেত্রে কত সময় লাগবে, মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কত সময় লাগবে। তাহলে আমরা কি জানি ফর্মুলা, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। তাহলে এখানে ডি এর মান কত দেখো 10। তারপর বেগ কত, এখানে কিসের বেগ বসবে? বি হচ্ছে তোমার নৌকার বেগ। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ হচ্ছে 12। তারপর সাইন আলফার মান কত পাইছি আমরা? 120 ডিগ্রি। আলফার মান আমরা কত পাইছি? 120 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা সাইন 120 ডিগ্রি মান হচ্ছে রুট 3/2। সাইন 120 ডিগ্রি মান হচ্ছে তোমার রুট 3/2। এই মানটা কিন্তু তোমরা সাইন 120 ডিগ্রি মানটা কিন্তু মনে রাখবা। আমরা 90 ডিগ্রি পর্যন্ত মনে রাখি, বাট সাইন 120 ডিগ্রি মান মনে রাখবা। তাহলে সাইন 120 ডিগ্রি মান হচ্ছে তোমার রুট 3/2। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো তোমার এই যে 5 আর হচ্ছে তোমার 12। আমরা যদি এইটাকে যদি যোগ ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 5/3 রুট 3 আওয়ার। তো অনেকে বলবা এখানে এই মানটা আমি কোথায় পাইলাম? দেখো ভাইয়া, এই যে এটাকে আমরা যদি কাটি তাহলে পাই 6। তাহলে আমরা এখানে লিখতে পারি 10/6 রুট 3। তারপর এটাকে যদি কাটি আমরা তাহলে উপরে থাকে 5, নিচে থাকে 3। তাহলে 5/3 রুট 3। যদি ক্যালকুলেটর না থাকে তাহলে এরকম কোয়েশন থাকবে, এরকম উত্তর অপশনে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে পরেরটা আমরা করি। পরে আমাদের কত নম্বর করতে হবে দেখো, আমাদের 5 নম্বরটা করতে হবে। 4 নম্বরটা তো আমরা উত্তর দিয়ে দিলাম। তাহলে 5 নম্বরটা, 5 নম্বর কি বলছে দেখো। 5 নম্বর বলছে যে এই ক্ষেত্রে পথের দূরত্ব, মানে কি সর্বনিম্ন সময়ে পথের দূরত্ব। তাহলে আমরা কি জানি সর্বনিম্ন পথের দূরত্ব? আমরা এক্স ইজ ইকুয়াল টু জানি কি আর টি। এখানে আর কি মিন করে? আমরা লব্ধিটা মিন করে, লব্ধির মানটা আমরা কিভাবে বের করি? রুট ওভার ইউ স্কোয়ার, রুট ওভার কি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর টির মানটা যেহেতু এখানে দেয়া নাই, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে তোমার ডি বাই, আমরা কি লিখবো? আমরা লিখবো ডি বাই বি। আমরা কি লিখতে পারি? আমরা ডি বাই বি লিখতে পারি। তাহলে মানগুলো বসাও, মানগুলো বসাইলে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে এইখানে দেখো তোমার ইউ এর মান কত? 6। আর বি এর মান হচ্ছে তোমার 12। তারপর নদীর প্রস্থ হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে তোমার 12। এটা ক্যালকুলেশন করো। এইখান থেকে আসতেছে আমাদের তোমার 6, উপর হচ্ছে 5 আর হচ্ছে 36 আর 12 হচ্ছে তোমার কত? 80। এটা একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে তোমার যে 5 রুট 5। আমি একটু তাড়াতাড়ি লিখে ফেললাম, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, এত আসবে। এটা ক্যালকুলেশন করার মতো সময় নাই। আচ্ছা, তারপরের কোয়েশ্চন দেখো, এই ক্ষেত্রে সময় কত লাগবে? তাইলে সর্বনিম্ন সময়ে, তাইলে আমাদের টি মিনিমাম আমরা কি লিখছি? আমরা ডি বাই বি। তাহলে ডি এর মান কত? 10 আর তোমার বি এর মান কত? 12। তাহলে হচ্ছে তোমার 5/6। তাহলে 5/6 মিনিট 6 সেকেন্ড তোমার হচ্ছে সর্বনিম্ন সময়। তাহলে সর্বনিম্ন সময় আমরা পেয়ে গেলাম। আমরা সবকিছু বুঝতে পারলাম আশা করি। এইভাবেই আমরা কোয়েশনগুলো একটু মাথা খাটিয়ে সলভ করতে পারবো। তো আশা করি এই নদী আর নৌকাতে কোনো সমস্যা হবে না। আমাদের যে 2টা কেস ছিল, 2টা কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা, সমস্যা নেই, আমরা সেটা সমাধান করে দিব। তাহলে চলো আমরা পরের টপিকসে যাই। আচ্ছা, এবার আমরা ভেক্টরের ডটগুলো নিয়ে আলোচনা করব। তো 2টা ভেক্টর যদি আমরা ভেক্টরকে যদি ডট পি একটা ভেক্টর ধরো, কিউ একটা ভেক্টর, 2টা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তাহলে আমাদের আসে পি কিউ কস থিটা। পি কিউ কস থিটা, যেখানে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর। সাপোজ ধরো এটা হচ্ছে পি হচ্ছে তোমার এ এক্স আই, পি এক্স আই প্লাস হচ্ছে তোমার পি ওয়াই জে প্লাস হচ্ছে তোমার পি জেড কে। কিউ একটা ভেক্টর, কিউ এক্স আই কিউ ওয়াই জে প্লাস হচ্ছে কিউ জেড কে। এই 2টা ভেক্টর, এই ভেক্টরগুলোকে আমরা এভাবেও গুণ করতে পারি। তোমার পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড
কিউজেড। আমরা এভাবেও আমরা কি করতে পারি, আমরা দুইটা ভেক্টরকে ডট গুণ করতে পারি। তো দেখো আমরা কোয়েশন সলভ করি, এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিস, এটা বললাম। তো আমরা কোয়েশন সলভ করি, চলো। একটা কোয়েশন দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর পরস্পর লম্ব হলে, কি বলছে, দুইটা লম্ব মানে তোমার হচ্ছে দুইটা লম্ব, দুইটা ভেক্টর কখন লম্ব হয়, যখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি কি, দুইটা ভেক্টর যখন কি বলছে পরস্পর লম্ব, যখন পরস্পর লম্ব বলবে তখন আমরা কি করব, আমরা ডট গুণনের ফর্মুলা ইউজ করব। তাহলে এইখানে দেখো আমরা এ বি দুইটা ডট গুণন করলাম, ডট গুণন করলে আমাদের আসে কি এ বি আই কস টিটা। তো এইখানে তোমার টিটার জায়গায় আমরা কত বসাবো, 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, তাহলে এই অংশটা হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ax bx, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ax bx প্লাস ay by প্লাস হচ্ছে তোমার az bz। এটার মান কত আসতেছে, 0 আসতেছে, কারণ দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এইখান থেকে এবার আমরা মানগুলা বসাই, দেখো আমরা মানগুলা বসালে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো ax এর মান হচ্ছে তোমার 3 আর bx এর মান হচ্ছে 4, তাহলে আমাদের আসতেছে 12 প্লাস, আচ্ছা এখানে মাইনাস আছে তাই মাইনাস হয়ে যাবে তোমার, এই যে এ যে এখানে এ ওয়াই এর জায়গায় আছে 1 আর বি ওয়াই এর জায়গায় আছে জে, তাহলে হচ্ছে তোমার আসবে এ এ আসবে। আর এখানে হচ্ছে তোমার এই যে মাইনাস আছে, এর জন্য মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের উত্তরটা কিন্তু বের করতে হবে। তাহলে এই যে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে আসবে স্কোয়ার, সামনে নিয়ে আসবো, এখানে হবে প্লাসে মাইনাস হচ্ছে 12 ইকুয়াল টু 0। তারপরে এটাকে আমরা ভাঙবো, দেখো কত দ্বারা ভাঙা যায়, এটাকে 3 আর 4 দ্বারা ভাঙা যাবে। তাহলে স্কোয়ার ইকুয়াল টু বা 4 এ মাইনাস 3 এ মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপরে আমরা লিখতে পারি এখানে কত লিখতে পারি, দেখো এখানে কি লিখতে পারি আমরা যদি এ কমন নেই তাহলে এ প্লাস 4 মাইনাস 3 কমন নিলে এ প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই আমরা এ প্লাস 4 এ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো এ এর মান আমরা পাবো, একটা পাবো হচ্ছে তোমার প্লাস 3 আর একটা পাবো হচ্ছে মাইনাস 4, একটা হচ্ছে প্লাস 3 একটা হচ্ছে মাইনাস 4। তাহলে এর মান যদি প্লাস 3 অথবা মাইনাস 4 হয়, তাহলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে, পরস্পর লম্ব হবে। আর দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ডট গুণনের ফর্মুলাটা ইউজ করব। তো চলো আমরা পরের জায়গায় কোয়েশনে যাই। পরের কোয়েশনে দেখো কি বলছে, দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি বলছে, তোমার দুইটা ভেক্টরের যোগফল, তাইলে আমরা ধরলাম যোগফলের কি বলছে, যোগফল ও বিয়োগফলের সমান, এখানে কিন্তু মানটা বুঝাইছে। তাইলে এই যে এ প্লাস বি এর মান কার সমান, দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। তাহলে দেখো আমরা কিন্তু ভেক্টরের বিয়োগ বলতে কিচ্ছু নাই, সে জায়গায় আমাদের ভেক্টর যোগ করতে হয়। তার জন্য আমরা কি করি, আমরা জিনিসটাকে কি করি, উল্টিয়ে আমরা কি করি, যোগ করে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তোমার আমরা এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যদি এইখানে উভয়টাকে বর্গ করে দেই, তাহলে আমাদের আসতেছে কি আসতেছে, দেখো আমাদের আসবে স্কোয়ার, এটার মান আমরা কিভাবে বের করবো, দেখো আমাদের আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। জিনিসটাকে আমরা রুট ওভার করে দিলাম, রুট ওভার, এবং তাহলে এইখান থেকে এই জিনিসটা এমনিতে পড়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এইখানে পাবো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস বি কস আলফা। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাই, আমরা পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা সমান হচ্ছে তোমার স্কোয়ার, তারপরে পাবো হচ্ছে তোমার এই যে প্লাস স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বি স্কোয়ার কেটে দিতে পারি, কাটলে আমরা পাই 2ab cos alpha is equal to minus 2ab cos alpha। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো তোমার এটা যদি এই পাশে নিয়ে আসলে আমরা লিখতে পারবো 4ab cos alpha
ইজ ইকুয়াল টু 0, তাইলে আমরা পাবো তোমার কস আলফা ইজ ইকুয়াল টু পাবো 0। তাহলে যদি আমরা আলফা সমান পাবো কস ইনভার্স 0 মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। তাহলে যদি বলে দেয় তোমার দুইটা ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো আশা করছি এই সমস্যাগুলো তোমরা বুঝতে পারছো। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এইখান থেকে কিন্তু এমসিকিউতে আসে। তো এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করো যে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হলে মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এটা তোমরা মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। তো চলো আমরা পরের অংশে যাই। পরে কি আছে আমাদের হাতে, পরে তো হয়তো ভেক্টরের ডট গুণফল, ভেক্টরের ক্রস গুণন। এবার আমরা আলোচনা করব ভেক্টরের ক্রস গুণন নিয়ে। তাহলে ভেক্টরের ক্রস গুণন আমরা কি জানি, একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস করি তাহলে আমাদের আসে এ বি সাইন টিটা। এ বি সাইন টিটা, এটাকে আমরা কি আমরা নির্ণায়কের আকারে লিখতে পারি আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তো কীভাবে বিস্তৃতি করতে এগুলো আশা করি তোমরা জানো। তো চলো আমরা কোয়েশন সলভ করি। তো দেখো এর মান কত হলে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের কি হয়, তাদের মধ্যবর্তী কোণটা তোমার কত হয়, মধ্যবর্তী কোণটা হয় 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণটা হয় 0 ডিগ্রি। দুইটা ভেক্টর সমান্তরাল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি। তো এটা আমরা জানি। দুইটা ভেক্টরকে আমরা কি করি, আমরা নির্ণায়কের আকারে নিয়ে আসি, তারপরে এটা বিস্তৃত করি, বিস্তৃতি করে যে মানটা আছে তার সাথে আমরা সহগের সাথে তুলনা করে আমরা উত্তরটা বের করে নিয়ে আসি। বাট আমরা এখন এমসিকিউ এর জন্য পড়তেছি। এমসিকিউতে আমরা কিভাবে দ্রুত করতে পারি সেটা তোমাদের শিখাবো। তো তার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবো, সেই ফর্মুলাটা তোমাদের লিখে দিচ্ছি। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে, যদি দুইটা ভেক্টর কি বলে, দুইটা ভেক্টর তোমাকে সমান্তরাল বলে দেয় তাহলে এক্স বাই বি এক্স এ ওয়াই বাই বি ওয়াই এ জেড বাই বি জেড, এই যে জিনিসগুলা এগুলার অনুপাত সমান হবে। তো চলো আমরা যে কোনো দুইটা নিয়ে তুলনা করলেই হয়ে যাবে। তাইলে চলো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা আমাদের কোয়েশনটা সলভ করি। তাইলে দেখো এক্স এর জায়গায় কত আছে, এক্স এর জায়গায় 5 আছে, বি এক্স এর জায়গায় কত আছে, আছে 15। তারপর হচ্ছে এ ওয়াই এর জায়গায় আছে 2, বি ওয়াই এর জায়গায় আছে এ। তারপর দেখো এ জেড এর জায়গায় আছে -3, বি জেড এর জায়গায় আছে -9। এখন তুমি যে কোনো দুইটা তুলনা করলেই তোমার উত্তর চলে আসবে। তাহলে এই দুইটা নিয়ে আমরা তুলনা করলে পাই কত, 5a = 30, a = আমরা কত পাবো, 6 পাবো। তো তুমি এই দুইটা নিয়েও করতে পারো, সমস্যা নাই। তাহলে এইখান থেকে মাইনাস মাইনাস চলে যায়, আমাদের কত আসে তোমার 3a = 18। তাহলে a = আমরা পাই 6। তাহলে তো তুমি যে কোনো দুইটা নিয়ে তুলনা করলে সমাধান করলেই চলে আসতেছে। তো আশা করি তোমরা এই শর্টকাট ফর্মুলাটা যদি মাথায় রাখো তাহলে এমসিকিউ এর জন্য খুব দ্রুত উত্তর লিখে দিয়ে আসতে পারবা। তো আশা করি এইটা বুঝতে পারছো। আমরা পরের অংশে যাই। এরপরে আমরা আলোচনা করব সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু প্রচুর কোয়েশন আছে। এমসিকিউতে অনেক কোয়েশন বিগত সালে এসেছে, সামনেও আসবে। এইখান থেকে 1 মার্কস তুমি যে কোনো জায়গায় পাবা। তো দেখো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা ফর্মুলা, যখন বাহু বলে দিবে এবং যখন কর্ণ বলে দিবে। তাহলে দেখো যদি এ এবং বি দুইটা ভেক্টর সামান্তরিকের কি নির্দেশ করে, বাহু নির্দেশ করলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। আর যদি এ ও বি দুইটা ভেক্টর সামান্তরিকের কি নির্দেশ করে, কর্ণ নির্দেশ করে, তাহলে হবে এখানে হাফ ইন্টু দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান, হাফ ইন্টু দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে দেখো আমরা কোয়েশন সলভ করি। এখানে একটা কোয়েশন আছে, দেখো একটা ভেক্টর, দেখো এখানে কিন্তু 5j আগে দিয়ে দিছে। অনেকে কিন্তু এই 5j কে আই এর সহগের জায়গায় লিখে দেয়, তার জন্য কিন্তু অনেকে মারা খায়, অনেকে ভুল করে আসে। তো এটা খেয়াল রাখবা যে সামনে যখন অ্যাডমিশন দিবা তখন দেখবা যে অ্যাডমিশন ওই কম সময়ে 60 মিনিটে 100টা কোয়েশন সলভ করা লাগে। তো ওই জায়গায় হচ্ছে একটু উল্টাপাল্টা করে দে, একটু চেঞ্জ করে দে। তো সেখানে হচ্ছে মাথা ঠিক রাখা এবং ধৈর্য সহকারে পরীক্ষা দেওয়াটা হচ্ছে অনেক বড় ব্যাপার। তুমি যদি ধৈর্য হারায় ফেলো, এই উল্টাপাল্টা জিনিস যদি ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। এজন্য অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ওই জায়গায় গিয়ে ভালো করতে পারে না, এই ত্রুটিগুলো ধরতে পারে না। হ্যাঁ, একটু পেছিয়ে
দেয়। তো এজন্য হচ্ছে এই জিনিসগুলো তোমাদের আমি করাচ্ছি, যাতে এখন থেকে হচ্ছে তোমরা এইগুলা মাথায় নিতে পারো এবং নিজেকে জ্বালাই করতে পারো, নিজেকে আরো দক্ষ করে তুলতে পারো। তাইলে দেখো এখানে কিন্তু এই যে 5 যেটা আগে দিয়ে দিছে, তারপর দিচ্ছে 6i এবং বি একটা ভেক্টর 5i প্লাস 3j দ্বারা একটি সামান্তরিকের কি বলছে, দুটি বাহু নির্দেশিত হলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা বের করে নিব। ক্রস গুণফল, তাহলে ক্রস গুণফল আমরা কিভাবে নির্ণয় করি, আমরা নির্ণায়কের সাহায্য নিয়ে আমরা নির্ণয় করি। তাহলে এখানে হবে তোমার এই যে এখানে হবে 6, অনেকে এখানে এই 5 বসায় দেয়, তার জন্য ভুল হয়ে যায়। তাহলে এখানে হবে 6, এখানে হবে তোমার হচ্ছে এই যে 5, আর যে এর সহগ হচ্ছে তোমার হচ্ছে 5 আর হচ্ছে 3, আর বাকি দুইটা কে সহগ নাই, তাহলে 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সবগুলো চলে যাবে, জাস্ট আমরা দেখো যে এইখানে 0 আছে, তাইলে সবগুলো চলে যাবে, আমরা কে কে ধরে বিস্তৃত করতে পারবো, বাকি সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে এইটা বাদ তোমার হচ্ছে তোমার 318 মাইনাস হচ্ছে 25, তাহলে এখান থেকে পাবো আমরা কত, 18 থেকে হচ্ছে -7 কে ক্যাপ। তো এইখান থেকে আমাদের কি করতে হবে, মানটা বের করতে হবে। তাইলে হচ্ছে ক্ষেত্রফলটা যেহেতু বাহু নির্দেশ করছে, তাইলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তোমার দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে ক্রস গুণফলটা আমরা বের করে নিচ্ছি, তাহলে আমরা মান কিভাবে বের করি, আমরা রুট ওভার এই যে -7 স্কোয়ার, তাইলে -7 স্কোয়ার হচ্ছে 49, তাকে আবার স্কোয়ার রুট করলে আমাদের আসতেছে 7, তাহলে 7 একক। 7 কি একক, 7 হচ্ছে তোমার বর্গ একক, 7 হচ্ছে তোমার বর্গ একক। তো আশা করি এই জায়গায় যদি কর্ণ দিত, তাইলে আমরা কি করতাম, তার সাথে আগে একটা হাফ গুণ করে দিতাম, তাইলে আমাদের আসতো কি 7/2 বর্গ একক। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। সামান্তরিক থেকে ইকুয়েশন আসলে আশা করি ঝামেলা হবে না। তো চলো আমরা পরের টপিকসটা দেখি। এখানে পরের টপিকসে কি বলছে, আসলে প্রচুর গরম পড়েছে, এই গরমে ক্লাস নেওয়া অনেক কষ্টকর। তার মধ্যে হচ্ছে ফ্যান চালাইলে সাউন্ডে সমস্যা হয়, এর জন্য হচ্ছে ফ্যান ট্যান বন্ধ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো আংশিক অন্তরীকরণ জিনিসটা কি, আমরা অন্তরীকরণের তো অনেক যে অঙ্ক করলাম, তো যে জিনিসটা আমরা অন্তরীকরণের অঙ্ক করি ম্যাথে, তো সেটা হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ। পূর্ণ অন্তরীকরণ হচ্ছে আমাদের এই যে পূর্ণ অন্তরীকরণ, এই যে আমরা যে d/dx দিয়ে একটা জিনিস আমরা করি, এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ। তাহলে আংশিক অন্তরীকরণ কি ভাইয়া, আংশিক অন্তরীকরণটা হচ্ছে তোমার del/del x। আংশিক অন্তরীকরণ হচ্ছে del/del x। তো একটা জিনিস হচ্ছে এই যে আমরা আংশিক অন্তরীকরণ করব del/del x, সাপোজ ধরে হচ্ছে f একটা ফাংশন, এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে আমার এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে এক্স এর সাপেক্ষে ফাংশনের পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ফাংশনের পরিবর্তনের হার, হার যখন অন্যান্য ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ফাংশনের পরিবর্তনের হার, তারা লিখে দিচ্ছি, ফাংশনের পরিবর্তনের হার, ফাংশনের পরিবর্তনের হার যখন অন্যান্য ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট, অন্যান্য যতগুলো চলক থাকবে সবগুলো হচ্ছে তোমার ধ্রুবক। তো দেখো আমরা একটা কোয়েশ্চন সলভ করি। আচ্ছা, কোয়েশ্চনটা এখানে লেখা নাই আসলে। আচ্ছা দেখো, দাঁড়াও, আমরা একটা প্রশ্ন সলভ করি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। একটু অপেক্ষা করো, দাঁড়াও। তো আমাদের একটা কোয়েশ্চন তোমাদের জন্য লিখে দিচ্ছি। কোয়েশ্চনটা হচ্ছে f(x(y) একটা ফাংশন, সে ফাংশনটা হচ্ছে তোমার x² - 3xy + y² একটা ফাংশন। কি বলছে, ফাংশনকে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, আংশিক তো এই জিনিসটা আংশিক অন্তরীকরণ দ্বারা কি বোঝায়, তো দেখো আমাদের প্রথমে একবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে, একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা প্রথম এক্স এর সাপেক্ষে করি, তাইলে del x, এই যে ফাংশনটা আমরা লিখবো x² - 3xy প্লাস হচ্ছে y²।
তাহলে এখান থেকে যখন আমরা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব তখন হচ্ছে এক্স ছাড়া বাকি সব ভেরিয়েবল গুলা কি কনস্ট্যান্ট। তাহলে এখানে জাস্ট আমরা কি পাবো, এই যে ওয়াই আছে এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে জাস্ট এই যে যতগুলাতে এক্স আছে এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যতগুলাতে এক্স আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, বাকি যা আছে সব হচ্ছে কনস্ট্যান্ট, সব 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে 2x মাইনাস 3y, আর বাকি সবগুলা 0, এটা হচ্ছে তোমার এক্স এর সাপেক্ষে। তারপর হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে করলাম ডেল ডেল ওয়াই এফ, আচ্ছা ফাংশনের জায়গায় আমরা বসাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো দেখো হচ্ছে এই যে ওয়াই ছাড়া, এখানে কি বলছে ওয়াই এর সাপেক্ষে বলছে, তাইলে ওয়াই ছাড়া বাকি সবগুলো হচ্ছে সব ভেরিয়েবল গুলো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাকি সবগুলো 0 হয়ে যাবে, তাহলে এটা এক্স 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা, ধরো এটা আগে নিয়ে আসি 2y মাইনাস 3x, দেখো সহজ। তো এটা নিয়ে এই যে আংশিক অন্তরীকরণ আমরা আরো কিছু কোয়েশন করব কার্ল ডাইভারজেন্সে, তো সেখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাওয়া, তো আপাতত এইটা মাথায় রাখো। তো চলো আমরা পরের অংশে যাই। পরে আমরা আলোচনা করব হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট নিয়ে। তো গ্রেডিয়েন্ট নিয়ে কিছু জিনিসপত্র এখানে আমি লিখে রাখছি, এই জিনিসগুলো তোমাদের তোমরা খুব সুন্দর করে এই জিনিসগুলো তুলে রাখবা, কারণ এইখান থেকে এমসিকিউতে অনেক অনেক কোয়েশন আসছে বিগত সালে এবং সামনেও আসবে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এগুলা মিস করো না, এগুলো সুন্দর করে খাতায় লিখবা। তো গ্রেডিয়েন্ট দেখো, গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে কোনো স্কেলার ফিল্ড, মানে একটা ফাংশন স্কেলার ফিল্ড যদি এই যে একটা ফাংশন এফ এক্স ওয়াই জেড, এর গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করব, এই যে নেবলা তার সাথে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে তার সাথে আমরা তাকে ডট গুণন করে দিব। আর এটা জিনিসটা হচ্ছে তোমার এই জিনিসটা যেটা মিন করে, এই যে এইটার নাম কিন্তু নেবলা, এখানে আমি লিখে রাখছি দেখো নেবলা, এই জিনিসটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। এই জিনিসটা হয়ে যাবে তোমার একটা ভেক্টর ফিল্ড। তাহলে দেখো তোমার আমরা জানি যে শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়, শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়। আর আমরা যেটা পাবো, যে গ্রেডিয়েন্টটা পাবো এটা হচ্ছে কিন্তু ভেক্টর ফিল্ড। স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়, কিন্তু আমরা যে গ্রেডিয়েন্টটা পাবো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড। আচ্ছা, তারপরে লেখা আছে দেখো কোন স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট থেকে প্রাপ্ত ভেক্টর ফিল্ড ও স্কেলার ফিল্ডের সর্বোচ্চ হারে পরিবর্তনের দিক নির্দেশ করে। আচ্ছা, তারপরে লেখা আছে দেখো কোন বিন্দুতে গ্রেডিয়েন্টের মান ওই বিন্দুতে স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হারের সমান। তাহলে এগুলো হচ্ছে জাস্ট একটু রিডিং পড়ার জন্য এখানে লিখে রাখছি। তারপরে দেখো আমরা কোয়েশ্চন সলভ করবো, কোয়েশ্চন সলভ করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো জিনিসটা। তাহলে দেখো এখানে কি দিছে, এখানে আছে দিছে তোমার হচ্ছে তোমার, তারপরে দেখো এই নেবলা নিয়ে একটু কথা বলি। নেবলার জিনিসটা একটা পরিচয় আছে। তাহলে দেখো এই যে নেবলা, এই নেবলার একটা পরিচয় আছে, পরিচয়টা হচ্ছে তোমার ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে তোমার ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে নেবলার পরিচয়, নেবলার মান। আচ্ছা, নেবলার ফর্মুলা বলতে পারো। তাইলে দেখো এখানে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তো এখানে আমরা কি, আমরা আংশিক অন্তরীকরণ করেই কিন্তু আমাদের বের করতে হবে। তাইলে দেখো এখানে তিনটা ফর্মুলা দেওয়া আছে, একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, তিনটা জিনিস দেওয়া আছে, একবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে, একবার জেড এর সাপেক্ষে করতে হবে। তারপর আমরা তিনটা কি করতে হবে, তিনটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার নেবলা, তার সাথে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা কি করব, ডট গুণন করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডেল ডেল এক্স মাইনাস কস এক্স প্লাস হচ্ছে এক্স কস ওয়াই। তা আমরা একবার এক্স এর সাপেক্ষে করলাম, তারপর আমাদের কি করতে হবে, ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে মাইনাস, এই যে ওয়াই দেওয়া আছে, তাহলে মাইনাস কস এক্স প্লাস এক্স কস ওয়াই। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, জেড এর সাপেক্ষে ডেল ডেল জেড মাইনাস কস এক্স প্লাস এক্স কস ওয়াই। জিনিসটা হচ্ছে তোমরা সব জায়গায় এই যে আই ক্যাপ এটা দিয়ে দিবা, আই ক্যাপ, এটা হচ্ছে তোমার জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। জাস্ট আমরা কি করছি, আমরা ডট গুণ করছি। ডট গুণ করলে কি হয়, দুইটা এক হয়, আর তার সাথে কিন্তু আইটা থেকে যায়, আমরা ডট গুণটা করে দিছি। তো এবার দেখো আমরা কি করবো, এইখানে দেখো যেহেতু এই জিনিসটা কি বলছে, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে এক্স ছাড়া বাকি যতগুলো আছে সবগুলা কি হয়ে যাবে, বাকি সবগুলো হচ্ছে সব ভেরিয়েবল গুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সবগুলাতে দেখো এখানে এক্স আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, কস এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এই যে মাইনাসটা কিন্তু আগে চলে যাবে। হ্যাঁ, মাইনাসটা কিন্তু কনস্ট্যান্ট, এটা তোমার আগে চলে যাবে। তারপর হচ্ছে কস এক্স কে আমরা অন্তরীকরণ করলে পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স।
অনেক ক্ষেত্রে এই জায়গায় ভুল করে, এই মাইনাস সহ কিন্তু কল্পনা করে, মাইনাসটা কিন্তু আলাদা, মাইনাসটা তোমাকে সামনে নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস সামনে নিলে আমরা cos স্কয়ার পাই, অন্তরীণ করলে সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তারপর হচ্ছে তোমার প্লাস, তারপর হচ্ছে এইখানে আমরা এই জিনিসটাকে অন্তরীকরণ করলে কি পাবো, cos y কে দেখো এইটাকে করলে কিন্তু এখানে কিন্তু এক্স আছে, তাহলে প্রথমে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে cos y, জাস্ট cos y কিন্তু এক্সটা থেকে যাবে, এক্স cos y কে যদি আমরা যোগ করি, অন্তরীকরণ করি, তাহলে আসবে cos y। তাহলে ফাইনালি আমাদের আসতেছে, আমি একটু শর্ট করে লিখতেছি, আমাদের আসবে cos y, আমাদের আসবে কি আসবে, আমাদের আসবে cos y। তাহলে এটার কাজ শেষ, আমাদের এইখানের কাজ শেষ, আমরা আই লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে y এর সাপেক্ষে এই অংশটুকু করব, তাহলে প্লাস, দেখো এইখানে x আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, কি হবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি তাহলে আরো স্পষ্ট দেখতে পারবে। এইখানে y এর কিছু নাই, এজন্য এটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। তারপর হচ্ছে এইখানে y আছে, তাহলে এইখানে আমাদের কি হবে, আমাদের দেখো আমরা xটা আলাদা নিতে পারবো। তারপর হচ্ছে তোমার মাইনাস সাইন y, এটার কাজ শেষ। তারপরে দেখো জেড, এখানে কিন্তু জেড এর কোনো কিছু নাই ভাই, তাহলে পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তোমার 0 হয়ে যাবে। আচ্ছা দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা পাবো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন এক্স প্লাস cos y প্লাস হচ্ছে তোমার মাইনাস, এখানে এই যে মাইনাসটা কিন্তু বাইরে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স সাইন ওয়াই। যে এইটা কিন্তু আমাদের উত্তর। তো এই ইকুয়েশনটা হচ্ছে দেখানোর জন্য, এমসিকিউতে এটা আসবে না, জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য। তোমরা গ্রেডিয়েন্ট নিয়ে অনেক প্যারা খাও ভাই, তো গ্রেডিয়েন্টে যাতে প্যারা খাও না, এই জন্য এই জিনিসগুলো আমি অঙ্কগুলো দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য যে এত কঠিন কোয়েশন এমসিকিউতে আসবে না, এমসিকিউতে আরো শর্ট আসবে, জাস্ট এক লাইনে শেষ করা যায় এইরকম। তাহলে এইটা হচ্ছে তোমার রিটেনে আসতে পারে, তো রিটেনের জন্য এটা করে নিতে পারো, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য এটা করিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এবার আলোচনা করব ডাইভারজেন্স নিয়ে। ডাইভারজেন্স কি, কোনো ভেক্টর ফিল্ড, একটা ভেক্টর ফিল্ড যদি এই ফাংশনটা নির্দেশ করে এবং এই ফাংশনটা নির্দেশ করে, তাহলে তার ডাইভারজেন্স হবে তোমার কি, নেবলার সাথে আমরা এই ভেক্টর ফিল্ডটাকে আমরা কি করব, আমরা ডট গুণন করে দেব। তাইলে এই ডট গুণন করার পর যে ফিল্ডটা পাবো আমরা, সেইটা হচ্ছে স্কেলার ফিল্ড, যেটা পাবো সেটা হচ্ছে আমরা আমাদের স্কেলার ফিল্ড। তারপরে লেখা আছে দেখো, শুধুমাত্র ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নির্ণয় করা যায়, শুধুমাত্র কি ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নির্ণয় করা যায়, আর কোনো ভেক্টর ফিল্ডের প্রত্যেক বিন্দুতে ডাইভারজেন্স শূন্য হলে, এটা খুব ইম্পর্টেন্ট, কোন ভেক্টর ফিল্ডের প্রত্যেক বিন্দুতে ডাইভারজেন্স শূন্য হলে ওই ফিল্ডটিকে সলিনয়েডাল বলে, যদি শূন্য হয় তাইলে সলিনয়েডাল বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইখান থেকে এমসিকিউ আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটাতে মনোযোগ দাও। তো আমরা একটা কোয়েশ্চন সলভ করি, কোয়েশ্চনে কি বলছে, বি এর মান কত হলে এই যে একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটা কি হলে, বি এর মান কত হলে এটা সলিনয়েডাল হবে, এই যে মানটা আছে তোমার, মানটা সলিনয়েডাল হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এখানে কি বলছে, নেবলা এবং এই ভেক্টর ফিল্ডের ডট গুণফল কি হবে, 0 হবে, 0 হলে কি হয়, সলিনয়েডাল হয়। তাহলে আমরা লিখি 0। তাহলে দেখো আমরা জিওর নেবলার পরিচয় কি জানি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তার সাথে আমরা কি করব, এই ফাংশনটা কি করব, আমরা যে ফাংশনটা দেয়া আছে, একটা ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটা আমরা কি করব, ডট গুণ করে দিব। তাহলে এখানে আছে এক্স প্লাস 3y আই, তারপর হচ্ছে প্লাস বিওয়াই মাইনাস জেড জে, তারপর হচ্ছে প্লাস এক্স মাইনাস 2z কে। তাহলে এখান থেকে আমরা কি করি, ডট গুণ করার পরে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তোমার, আমরা কি লিখতে পারি, এই মানটা কিন্তু 0, এখানে 0 লিখতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি ডেল ডেল এক্স কি এক্স প্লাস 3y, তারপর হচ্ছে প্লাস ডেল ডেল ওয়াই বিওয়াই মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড এক্স মাইনাস 2z ইকুয়াল 0।
তো দেখো এবার আমরা কি করব, আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে কি বলছি, যখন এক্স এর সাপেক্ষে বলবে তাহলে বাকি সবকিছু এক্স আর বাকি সবকিছু কি, বাকি সব ভেরিয়েবল গুলা কনস্ট্যান্ট। তাহলে এখানে জাস্ট এক্স আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে ডিডিএক্স অফ এক্স কি 1। এগুলো আশা করি তোমরা সূত্র জানো, এই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি না, এইগুলো তোমরা দেখে নিও, দেখে নিও, ম্যাথে আছে তো সমস্যা নেই, এগুলো তোমরা সব জানো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট আমি জানি। তো এটার মান হচ্ছে আমরা পাইলাম 1, আর এই যে 3y এটা 0 হয়ে যাবে, কারণ এখানে x নাই, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট 0। তাহলে দেখো তারপরে হচ্ছে y আছে, তাহলে এইটা হচ্ছে দেখো এই যে এখানে থাকবে শুধু b, আর এখানে y নাই, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে তোমার -0। তারপরে দেখো এখানে x, এটা হয়ে যাবে 0 -2z, তার মানে কি 2 0। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে কত পাই, আমরা পাবো হচ্ছে তোমার এই যে 2 আছে 1 আছে, তাহলে -1, তাহলে আমরা b - 1 = 0। তাহলে b এর মান আসতেছে কত, b এর মান আসতেছে তোমার 1, b এর মান আসছে তোমার 1, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এইখানে কত হবে তোমার, b এর মান যদি 1 হয় তাহলে এইটা কি হবে, সলিনয়েডাল হবে, এই ভেক্টর ফিল্ডটা কি হবে, সলিনয়েডাল হবে। বি এর মান যদি 1 হয় তাহলে এই ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল হবে। তো আশা করি আমরা সলিনয়েডাল বুঝতে পারছি, ডাইভারজেন্স নিয়ে যা আসে আমরা বুঝতে পারছি। এখান থেকে কিন্তু এই যে সলিনয়েডাল রিলেটেড এই জিনিসটা মেডিকেলে আসে মাঝে মধ্যে, যে বলে যে কোনো ভেক্টর ফিল্ডের প্রত্যেক বিন্দুতে ডাইভারজেন্স 0 হলে ওই ফিল্ডটিকে কি বলে, অথবা বলে দে যে কোনো ভেক্টর ফিল্ডের প্রত্যেক সলিনয়েডাল হলে ওই ভেক্টর ফিল্ডের প্রত্যেক বিন্দুতে ডাইভারজেন্সের মান কত হয়, 0 হয়। তো এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তো এই লাইনটা তোমরা একটু মনে রাখবা। তো চলো আমরা আমাদের এরপরে কি আছে, এরপরে কার্ল আছে, আর এটাই হচ্ছে আমাদের আজকের শেষ টপিকস। তো চলো কার্ল হচ্ছে তোমার কি, কার্ল হচ্ছে যে কোনো ভেক্টর ক্ষেত্র এফ হচ্ছে এইটা, একটা ফাংশন, এর কার্ল এফ হচ্ছে তোমার নেবলার সাথে আমরা কি করি, ক্রস গুণন করি, নেবলার সাথে আমরা কি করি, ফাংশনটার ক্রস গুণন করি, নেবলার সাথে কি করি, ক্রস গুণন করি। আর এই জিনিসটা কি মিন করে, একটা ভেক্টর ফিল্ড মিন করে, একটা ভেক্টর ফিল্ড মিন করে। তো এটা আমরা বুঝতে পারলাম। তো দেখো আমি কিছু জিনিস লিখে দিছি, এগুলো তোমরা লিখে রাখবা এবং পড়ে নেবা। তো আমরা কি জানি, শুধুমাত্র ভেক্টর ফিল্ডের কার্ল নির্ণয় করা যায়, শুধুমাত্র কি ভেক্টর ফিল্ডের কার্ল নির্ণয় করা যায়, এবং কার্ল 0 হলে ভেলোসিটি ফিল্ডকে অগুণনশীল, এটা খুব ইম্পর্টেন্ট। কার্ল যদি 0 হয় তাহলে ভেলোসিটি ফিল্ডকে অগুণনশীল আর ফোর্স ফিল্ডকে সংরক্ষণশীল বলা হয়। তো দেখো এই যে এই জায়গায় দেখি, যদি আমরা নেবলার সাথে একটা বেগ গুণ করি তাহলে তার কৌণিক বেগের দ্বিগুণ হয়। এই যে নেবলার সাথে যদি একটা বেগ আমরা গুণ করে দিই তাহলে তার কৌণিক বেগের দ্বিগুণ হয়। এই যে নেবলা ইন্টু বি ভেক্টর, তার হচ্ছে তোমার এই যে ডাব্লিউটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তারপরে এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা হচ্ছে, তো এই জিনিসটা কি মিন করতেছে, এই জিনিসটা মিন করতেছে হচ্ছে তোমার কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স, কার্লের গ্রেডিয়েন্ট 0, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের গ্রেডিয়েন্ট 0, এই জিনিসটা মিন করতেছে। তো তোমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা, এরকম আসে এমসিকিউতে মাঝে মধ্যে, নিচের কোনটি সঠিক। তাহলে এটা কি মিন করে, এটা মিন করে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা, গ্রেডিয়েন্টের বাংলা কিন্তু নতিমাত্রা, নতিমাত্রা হচ্ছে 0। আর এই লাইনটি কি মিন করতেছে, আমাদের লাইন মিন করতেছে আমাদের কার্লের মাধ্যমে যে ভেক্টরটা আমরা পাই সেই ভেক্টরের মান ঘূর্ণন অক্ষের বা কৌণিক বেগের দ্বিগুণ, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যে কৌণিক বেগটা থাকে তার হচ্ছে তোমার দ্বিগুণ। আবার আমরা এইটা জানি বি ইজ ইকুয়াল টু ওমেগার, এই ফর্মুলাটা জানি। তো এখান থেকে মাঝে মধ্যে কোয়েশ্চন আসে, তো চলো আমরা কোয়েশ্চন সলভ করি, কোয়েশ্চন সলভ করলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো একটা প্রশ্ন দিছে, দেখো একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে কার্ল নির্ণয় করো। তো আমরা কার্ল কিভাবে নির্ণয় করি, নেবলা এবং এই ফাংশনের ক্রস গুণন, তাহলে নেবলা ক্রস এফ। তাহলে দেখো আমরা কিভাবে করি, আই জে কে, তারপর হচ্ছে তোমার এই যে নেবলার মান কি আমরা জানি, ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স, এখানে হবে ডেল ডেল ওয়াই, এখানে হবে ডেল ডেল জেড, আর এখানে হবে এই যে আই এর সাথে কি আছে, ওয়াই মাইনাস ওয়াই, তারপর হচ্ছে জে এর সাথে কি আছে, এক্স আছে, আর কিছু নাই, কে এর সাথে কিছু নাই, তার মানে কি 0। তাহলে এইখান থেকে আমরা এটাকে একটু বিস্তৃত করি, বিস্তৃতি করলে দেখো এইখানে আমরা কে কে ধরে বিস্তৃতি করি, কে কে ধরে বিস্তৃত করলে আমাদের আমরা মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো আমরা কে কে ধরে যদি বিস্তৃতি করি, কে,
তাহলে আমাদের থাকে এইখানে এই যে তোমার ডেল ডেল এক্স অফ এক্স মাইনাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস ওয়াই। তো বাকি অংশ কেন লিখলাম না মাই ডিয়ার স্টুডেন্ট, বাকি অংশ আমি কেন লিখলাম না, দেখো আমরা যদি আইকে ধরে বিস্তৃতি করি তাহলে এই সারি বাদ এই সারি বাদ, তাহলে দেখো এটা 0 হয়ে যাচ্ছে। তারপর এটার সাথে কিন্তু এই যে এক্স জেড এর সাপেক্ষে করতে হবে, এখানে জেড নাই, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তারপর জেড কে ধরে যদি এইটা বাদ এই যে 0 হয়ে যাবে। তারপর এই যে জেড আর এখানে আছে ওয়াই, তাহলে এটা কি হবে, এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে। তার জন্য এটা নিয়ে করে লাভ নাই, আলটিমেটলি মানটা আমাদের 0 আসতেছে। জাস্ট আমরা কে নিয়ে করলে আমরা একটা মান পাবো। তাহলে এখানে দেখো এই যে আমরা কি পাই, ডেল ডেল অফ ডিডিএক্স অফ এক্স এর মানটা হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে 1, আর এই যে এইখানে হচ্ছে তোমার মাইনাস ওয়াই, তার মানে কি হবে আমাদের -1 হবে। তাহলে এখান থেকে আসতেছে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2k। তাহলে আমাদের কার্লের মান কত পাইছি, কার্লের মান পাইছি 2k, 2k ক্যাপ, এটা হচ্ছে আমাদের কার্লের মান। তো আশা করি কার্ল নির্ণয় করে তোমরা করতে পারবা, কার্ল থেকে কোয়েশন আসে। তারপরে দেখো একটা এমসিকিউ আছে, এটার উত্তর জটপট বলে দাও। একটু আগে আমরা বলে দিছি যে কার্লের মান 0 হলে ভেক্টরটি কি হবে, ভেক্টরটি কি ভেলোসিটি ফিল্ড হয় অগুণনশীল এবং ফোর্স ফিল্ড হয় সংরক্ষণশীল। তাহলে এখানে গুণনশীল, কৌণিক, অগুণনশীল, নান, কোনটা হবে উত্তর, উত্তর হবে অগুণনশীল, কারণ কি ভেলোসিটি ফিল্ডটা অগুণনশীল হয়। তো আজকের ক্লাসে মোটামুটি সবকিছু আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তোমরা এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা এবং খাতা সুন্দর করে লিখে দিবা এবং নোটটা গ্রুপে জমা দিয়ে দিবা। যার নোট সুন্দর হবে তাকে তো আমাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর তোমরা নোটটা সুন্দর করে করবা, যাতে লেখাগুলো সুন্দর থাকে এবং পরীক্ষার আগ পর্যন্ত খাতাটা সুন্দরভাবে থাকে, খাতাটা একটু গুছিয়ে রাখবা। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমরা আমাদের সাথে আসো, শেষ পর্যন্ত থাকো। তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, সামনের দিনগুলো আরো ভালো হবে। এবং তোমরা পরিশ্রমী হও, ধৈর্য ধরে পড়তে থাকো। হঠাৎ করে পরীক্ষা চলে আসতে পারে, কারণ বাংলাদেশে কোনো কিছুর ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে ঘোষণা দিয়ে দিতে পারে যে এতদিন পরে পরীক্ষা। তো তোমরা পড়তে থাকো, আর কোনো সমস্যা হলে তো আমরা আছি, আমাদের সাথেই। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।